আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আদ্রির বাচ্চা, দাঁড়া তুই। কেন আমায় এমন চিপায় ফেলছস? আবার তা লুকিয়ে রেখেছিস এতদিন? ভূমি দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে খুঁজতে লাগে আদ্রিকে, সব জায়গায় খুঁজে, না কোথাও নেই। গেল কই পেতনিটা? দোষ করেছে আবার লুকাচ্ছে। এই ভূমি ছেড়ে দেওয়ার পারটি না, তোকে না পাওয়া অবধি আমি পানিও ছোবো না। ভূমির আগের মাথায় এসব বিড়বিড় করছে আর সকলের ঘরে মাথা ঢুকিয়ে উকি দিচ্ছে। হুট করে কারো আওয়াজ পেয়ে আটকে উঠে ঘাড় ঘোরাতে গিয়ে পড়ে যেতে নেয়। তখনই কেউ তার শক্ত হাতের বাহু ধরে আবদ্ধ করে নেয়। ভূমি চোখ তুলে তাকাতেই দেখে সামনে আদ্র দাঁড়িয়ে। চোয়ালে তার হালকা রাগ আর স্বাভাবিকতার সংমিশ্রণ ফুটে উঠছে। তবে তার নিত্যদিনের অভ্যাসটা আজও ঢাকা পড়েনি। ওই যে কপালের মাঝখানটায় কুচকানো ভুরু। ভূমি আনুমানিক মিনিট তিনেকের মতো পলকহীন তাকিয়ে আদ্রের দিকে। আদ্রও তার ব্যতিক্রম নয়। মুহূর্তে মনের মাঝে ফুটে ওঠে আদ্রির বলা কথাটা। লজ্জা, ভয়, রাগে টুপ করে চোখ জোড়া নিচু করে নেয়। আদ্র হেসকা টানে দাঁড় করিয়ে দেয়, শক্ত কণ্ঠে বলে, তোমার সমস্যা কি আমি বুঝলাম না। ভূমি চোখ মেলানোর সাহস কুলাতে পারছে না। নিচের দিকে দৃষ্টি রেখেই নরম কণ্ঠে জিজ্ঞেস করে, কি করেছি আমি? এটাকে কি তুমি তোমার নিজের বাড়ি পেয়েছো? কিছুটা ধমকের স্বরে কথাটা বলে। না, কিন্তু এটা তো আমার ফুপির বাড়ি। ফুপির বাড়ি মানেই নিজের বাড়ি। আর এটা ফুপাও বলেছেন আমাকে। আদ্র ভূমির এমন বাচ্চা কথায় দু দাঁতের মাঝে নিচের ওষ্ঠ পিষে ধরে, কিছুটা বিরক্ত বোধ করে। থাপ্পড়ে তোমার সব ঠং বের করে দেবো। বেশি পাকনামো করছো তো। মেহমানের মতো এসেছো, ঠিক সেভাবেই থাকবে। এর ব্যতিক্রম যদি দেখি তো তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। ভূমি মন খারাপ করে, ঠোঁট উল্টায় যেন এক্ষুনি কান্না করে দিবে। এমন করা লাগে বুঝি? সবাইকে নিজের মতো ভাববার দরকার আছে নাকি? ওনার মতো ভোতা হয়ে থাকতে কার ভালো লাগে? মনে মনে শত গালি দিচ্ছে, কিন্তু মুখে বলার সাহস নেই। ভয়ে নয়, বরং বড় বলে। আর ওনার মুখের উপর কিছু বাড়ির বড়রাও বলে না, আমি কিভাবে বলে? ভূমি সরি বলে ধীর পায়ে এগোতে নিলে আদ্র পুনরায় থামায়। এই মেয়ে দাঁড়াও। ভূমি চলতে নেওয়া পা আগের জায়গাটা পুনরায় দখল করে, শান্ত গলায় বলে, জি ভাইয়া। তখন ফাহাদকে কি যেন ডাকছিলে? ভূমি বুঝতে না পেরে জিজ্ঞাসু চাহনিতে চোখ তুলে তাকায় বলে, কোন সময় ভাইয়া? আদ্র ভুরু প্রসারিত করে, কিন্তু ভূমিকে পুনরায় বোঝানোর ইচ্ছে জাগে না। কাঠকণ্ঠে বলে, সম্পর্ক যেমন ছিল ঠিক তেমনই থাকবে, আর সম্বোধনটাও ঠিক তেমনই যেন থাকে। নিজ ভাই আর কাজিনের মধ্যে ডিফারেন্স অনেক, সেটা বুঝেই নিজেকে প্রেজেন্ট করো। আর হ্যাঁ, একটা বিষয় আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, ফাহাদকে যেন আর গায়ে হাত দিয়ে কথা বলতে না দেখি। কথাটা মনে থাকে যেন, এর পুনরাবৃত্তি যেন না দেখি, তাতে তোমারই কপালে দুঃখ আছে। ভূমি তাজ্জব বনে দাঁড়িয়ে আছে। মুখ তার হাঁ করা, কতভাবে হুমকি দিয়ে গেল। কথাগুলো বলে আর ভূমিকে কোনো প্রশ্ন বা উত্তর দেওয়ার সুযোগ না দিয়েই গদগদ পা ফেলে সিঁড়ি বেয়ে নেমে গেল নিচে। ভূমি ভাবনার জগতে বিচরণ করছে। আসলে মাত্র ঘটে যাওয়া ঘটনার কি হুমকি ছিল, নাকি আদ্র ভাইয়ার আমাদের প্রতি দেখানোর অধিকার আর প্রসেসিভনেস? ভূমির মুখে একটু একটু করে চওড়া এক হাসির রেখা ফুটে ওঠে। ভাবতেই কেমন লাগছে বিষয়টা। ইস, আচ্ছা উনি কি জেলাস টেলাস ফিল করছেন নাকি শুধুই দায়িত্ব? রাতের আকাশ ঘুটঘুটে অন্ধকার, বাইরে ঝিরিঝিরি বৃষ্টির কণারা টিপটাপ খেলা করছে। তবে এই বৃষ্টির আওয়াজ ঘরের ভেতরে শোনা যাচ্ছে না। এত আনন্দের ভিড়েও মিসেস সাবরিনা চিন্তার অবকাশ নেই। ছেলেটা তার আসার কথা সন্ধ্যার মধ্যে, এখনো আসলো না। বৃষ্টিও শুরু হয়েছে, না জানি কোথায় কতটুকু এলো। চিন্তায় হাঁসফাঁস করছে। আদ্রকে নিচে নামতে দেখে এগিয়ে গিয়ে ধরা গলায় বলে, বাবা দেখ না, তোর ভাইটা কতটুকু এলো। 8টা পেরিয়েছে, এত সময় হয়ে গেল, এখনো তো আসলো না। চিন্তায় আমার মাথা খোয়া যাচ্ছে। আদ্র মামনিকে শান্ত করে বলে, তুমি বসো, আমি দেখছি। এই বলে আদ্র তার ব্লু কালারের ট্রাউজার হাতড়ে মোবাইল ফোনটা বের করে স্ক্রিনে খুঁজতে লাগে সাদাবের নাম্বার। সামনে ভেসে আসে ভাই লিখে সেভ করা নাম্বারটা। ডায়াল করে কানে লাগায়। 3-4 বার রিং হতে ওপাশ থেকে ধীর গলায় ভেসে আসে সাদাপের কণ্ঠ। হ্যাঁ ভাইয়া বলো। আদ্র শান্ত ভঙ্গিতে এক বাক্যে জিজ্ঞেস করে, কতটুকু? এই তো প্রায় চলে এসেছি, বৃষ্টির কারণে আটকে গিয়েছি। আচ্ছা সাবধানে আয়, ধীরে বাইক চালাস। আদ্র এটুকু বলে কান থেকে ফোন সরায়। সামনে তাকিয়ে বসে থাকা সকলের দিকে উদ্দেশ্য করে বলে, বেশি সময় লাগবে না, চলে এসেছি প্রায়। ছেলের কথায় যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেন সাবরিনা।
সময় গড়িয়ে 10টার কাটা চুই চুই। সাদাপ এসেছে 8 ঘন্টা মতো হলো। সকলের সাথে আলাপ সেরে নিজের জন্য বরাদ্দকৃত ঘরে চলে গিয়েছে ফ্রেশ হতে। বেশ খানিকটা পথ অতিক্রম করে এসেছে। ক্লান্তি তার সাথে সাথে এই হালকা ঝিরিঝিরি বৃষ্টিতে ভালোই ভিজে গিয়েছে ছেলেটা। ডাইনিং টেবিলে ডিনারের আয়োজন করা হচ্ছে। বাটি ভরে ভরে টেবিলের মাঝখানটায় সাজিয়ে রাখছে রকমারি খাবারের আইটেম। আজ যেন খাবারের ধুম পড়েছে। বাড়ির গিন্নিরা হাঁক ছাড়ছেন সকলের উদ্দেশ্যে। একে একে সকলে নেমে আসছে টেবিলে। ইয়া বড় ড্রয়িং রুম, আর ডাইনিং টেবিলটাও 12 জনে বসতে পারে। অত বড় হওয়ায় অনায়াসে সবাই একসাথে বসতে পারবে খেতে। 2 ভাই আদ্র, সাদাব, ফাহাদ সহ সবাই নেমে এসেছে ডাক পাওয়ার সাথে সাথে। তবে ভূমিদের আসার নাম নেই। ভূমি তখন সেই যে আদ্রের বকা শুনে ঘরে ঢুকল আর বের হয়নি। 3 বোন মিলে ঘরের ভিতর ও কাম করতে ব্যস্ত। মিসেস সাবরিনা মেয়েদের পুনরায় ডাক লাগান কিছুটা ধমকের স্বরে। এবার না চাইতেও নামতে হচ্ছে। এখন যদি না নামে তো আবার কতগুলো কথা শুনতে হবে সকলের নামে। 3 বোন নেমে এসে দাঁড়ায় টেবিলের সামনেটায়। সচরাচর মিসেস সাবিনা মেয়েদের বকা দিয়ে কথা বলেন না, কিন্তু এই রাতের বেলা খাবার জন্য তাদের 2-3 বার করে ডাকা লাগছে। মেয়েদের সামনে এগিয়ে এসে ছাচালো কণ্ঠে বলে, কি সমস্যা তোমাদের? একবার ডাকলে চলে আসা যায়, দ্বিতীয়বার কেন গলা ফাটাতে হয়? আদ্রি মায়ের দিকে চোরামুখ করে তাকিয়ে সরি বলে পুনরায় নিচু করে নেয়। 4টা চেয়ার ফাঁকা ছিল। আদ্রি, প্রিয়া 2টা টেনে নিজেদের মতো বসে পড়ে। বাকি ছিল টেবিলের শেষ প্রান্তের চেয়ারটা, বড়দের মাঝখানে আরেকটা ফাহাদের পাশে। ভূমি এদিক সেদিক তাকিয়ে কোনটায় বসবে তা বুঝে উঠতে পারছে না। শেষটায় বসতে মন চাইছে না, ওখানে আব্বু ফুফারা পাশে। এখানে বসলে আবার যদি আদ্রের বকা শুনে কি করবে না বুঝে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে হেঁটে এগিয়ে যায় শেষটায়। ভূমিকে ওদিকে যেতে দেখে ফাহাদ কিছুটা গলা উঁচিয়ে ডাক দেয়, এই ভূমি, ওখানে যাচ্ছ কেন? এখানে বসো, তোমার জন্য আমি জায়গা রেখেছি। ফাহাদের এমন কথা শুনে ভূমির সাথে সাথে আদ্রেরও কপালে কিছুটা ভাঁজ পড়ে। চোখ তুলে প্রথমে ভূমির দিকে তাকায়, একবার ফাহাদ আর একবার ফাঁকা চেহারটার দিকে তাকিয়ে নিজের নজর সংযত করে নিচে নামিয়ে নেয়। ভূমি কি করবে? এত মানুষের মাঝে ডেকেছে, না গেলেও তো এটা ফাহাদের অপমান লাগবে। তাই না চাইতেও হাত কষলে কষলে এগিয়ে যায় সেদিকে। আদ্রের দিকে তাকিয়ে তার ভাবাবেগ বোঝার চেষ্টা করে, কিন্তু না, তার মাঝে কোনো প্রতিক্রিয়া চোখে পড়ছে না। সে এমনভাবে খাবার খেতে ব্যস্ত যেন অন্যদিকে তাকালে কেউ তা চুরি করে নেবে। ভূমি আর কিছু না ভেবে বসে পড়ে। রাত প্রায় 11টা। সকলে গোল করে আসর জমিয়ে বসে আছে ছাদের উপরে। মাঝখানটায় ফাহাদ আর চারপাশে সব কাজিনরা। আর কিছুটা দূরত্বে জড়ো করে রাখা বেতের সোফায় পা তুলে বসে বসে ফোন চালাচ্ছে আদ্র। এদিকে কি হচ্ছে তাতে তার কোনো নজর নেই, কিন্তু সেখানে উপস্থিত সবার মাঝে উত্তেজনা, উৎসাহ। তখন ফাহাদ খাবার শেষে যাওয়ার সময় বলেছিল সবাই যেন ছাদে চলে আসে, সারপ্রাইজ রয়েছে সকলের জন্য। সেজন্য জড়ো হয়েছে সদস্য বাহিনীরা। বড় একটা লাগেজ সামনে রাখা। ফাহাদ চেনটা খুলে একে একে বিভিন্ন রঙা বক্স বের করছে আর সবার হাতে হাতে তুলে দিচ্ছে। বিদেশ থেকে আসার সময় পরিবারের সাথে সাথে সব কাজিনদের জন্য তাদের পছন্দের উপহার নিয়ে এসেছিল, সেগুলোই সবাইকে দিচ্ছে। লাগেজ খালি করে একপাশে রাখতে ভূমি মন খারাপ করে বলে, আমার জন্য কিছু আনোনি? সবাইকে তো সব দিয়ে দিলে। ভূমির এমন বাক্য শুনে মোবাইল থেকে চোখ সরিয়ে সেদিকে তাকায় আদ্র। ভুরু প্রসারিত করে কিছু বলতে চায়, তখনই ফাহাদ পাশে রাখা ব্যাগ থেকে একটি বক্স বের করে, যা দেখে ভূমি ইয়ে বলে চিল্লিয়ে ওঠে। হাত থেকে বক্সটা নিয়ে খুলতে সামনে ভাসছে চকচকা আয়নার মতো কিছু। উপস্থিত সবার মুখ হা হয়ে যায়। সব থেকে বেশি অবাক হচ্ছে ভূমি। ফাহাদ ভাইয়া হঠাৎ তাকে এ জিনিস কেন দিল? ভাবনার মাঝে ফাহাদ বলে ওঠে, কি হয়েছে ভূমি রানী, পছন্দ হয়নি তোমার উপহারটা? ভালোই, কিন্তু ভাইয়া এটা তো আমি আসলে। ভূমি আমতামতা করতে করতে তাকায় আদ্রের দিকে। আদ্র এতক্ষণ যাবৎ ভূমির দিকে তাকিয়েছিল, ভূমির ভাবসাব বোঝার চেষ্টা করছিল। এবার সেদিকে এগিয়ে এসে স্বাভাবিকভাবেই ফাহাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, হঠাৎ ওর জন্য ফোন আনার খেয়াল করলি যে? কোনো বিশেষ কারণ? আরে বিশেষ কারণ থাকা লাগবে নাকি, এনেছি আর কি। ওর কাছে তো ফোন নেই, এখন এই জেনারেশনে ফোন ছাড়া কেউ চলতে পারে? আদ্র এবার কিছুটা ভারী রাগ মিশ্রিত কণ্ঠে বলে, ওরে ফোন কিনে দেওয়ার সামর্থ্য আমার বা আমার পরিবারেরও আছে, কিন্তু পড়াশোনার ক্ষতি হবে ভেবেই দেয়া হচ্ছে না। আর যখন সময় হবে তখন আমরা ঠিকই কিনে দেব, তোকে দিতে হবে না। ভূমির দিকে তাকিয়ে বলে, দাও মোবাইলটা ফাহাদকে, দিয়ে সোজা ঘুমোতে যাও। ভূমির একটা মোবাইলের বেশ শখ, কিন্তু পরিবার থেকে অ্যালাউ না করায় কখনো নেওয়ার ইচ্ছে দেখায়নি। কিন্তু এখন ফাহাদ নিজের জন্য ফোন এনেছে ভেবে মনে মনে খুশি হলেও বাইরে তা প্রকাশ করতে ভয় পাচ্ছে। যদি আদ্র বকা দেয় তাও মনে আশা নিয়ে তাকিয়েছিল। ভেবেছিল যেহেতু ফাহাদ ভাইয়া ফোনটা নিয়ে এসেছে তাহলে হয়তো নিতে না করবে না, কিন্তু আশার মাঝে পানি ঢেলে দিয়ে এভাবে যে নিষেধ করে দিবে তা কল্পনাও করেনি।
ভূমি মন খারাপ করে একবার আড্ডের দিকে তাকাচ্ছে তো আরেকবার ফাহাদের দিকে। মন চাইছে নিতে, কিন্তু মস্তিষ্ক নাড়া দিয়ে বলছে আড্ডো মেরে ভর্তা বানিয়ে দিবে। ভূমি আড্ডের দিকে তাকিয়ে মিনমিনে গলায় বলে, ভাইয়া প্লিজ নিয়ে নি। মোবাইলটা না নিলে তো ওনার খারাপ লাগবে, দরকার পড়লে আপনি রাখবেন, পরীক্ষার পর দেবেন। ভূমির কথা শুনে আড্ডো চোখ গরম করে তাকায় ভূমির দিকে, দাঁত কিরমির করে বলে, তোমাকে না বললাম আমি মোবাইলে বক্সটা দিতে? দাও আর সোজা ঘুমোতে যাও, পরীক্ষা শেষ হোক পেয়ে যাবে, তখন তোমাকে বলতে হবে না। কথাটুকু বলে আড্ডো ধপ ধপ পা ফেলে সিঁড়ি বেয়ে নেমে পড়ে ছাদ থেকে। ভূমি বক্সটা ফাহাদের হাতে দিয়েই আড্রের পেছন পেছন নেমে পড়ে ছাদ থেকে। তার পেছন পেছন আড্রিও নেমে পড়ে। সকলে চলে যায়। এদিকে ফাহাদের মনটা কালো হয়ে আসে আড্রের এমন কাজে। অনেক শখ করে কিনেছিল ভূমির জন্য ফোন। আসলে ভূমির জন্য এমন জিনিস নেওয়ার কারণ ছিল, দেশে আসার কদিন আগে যখন বোনের কাছে ভূমির নাম্বার চেয়েছিল তখন প্রিয়া জানিয়েছিল ভূমি নিজের মোবাইল দেওয়া হয়নি। সেজন্যই ফাহাদ ঠিক করেছিল আসার সময় ভূমির জন্য নিজে নিয়ে আসবে। কিন্তু আড্র যে তা নিতে দিবে না ফাহাদ ভাবতেই পারেনি। রাত পেরিয়ে আকাশে পুনরায় সাদা মেঘের দেখা মিলেছে। সকালের আলো ফুটেছে বেশ খানিকক্ষণ হলো। বাড়ির সকল উঠে নাস্তা সেরে নিয়েছে। এখন মিস্টার আফজাল তাড়া দিচ্ছে চলে যাবে বলে, তাড়াতাড়ি যেন তৈরি হয়ে নেয়। কিন্তু বাড়ির মহিলা সদস্যরা গাল ফুলিয়ে বসে আছে। এত দূর থেকে এসে নাকি দুদিনও থাকতে পারবে না, এসেই চলে যাওয়ার হলে কেন এনেছে। এসব বলে বলে কিছুক্ষণ আগে ঝগড়া করে গেল মিসেস সাবিনা। কিন্তু মিস্টার আফজালের এক কথায় আটকে আছে, চলে যাবে, রেডি হও। কি করবে হাল ছেড়ে গাল বাঁকিয়ে পুনরায় চলে গিয়েছে। ভূমি সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ মনি আর বড় আব্বুর ঝগড়া দেখছে। এসেছিল বড় আব্বুকে বোঝাতে যেন আজকে দিনটা থাকে। কিন্তু এই পরিবেশ দেখে ভূমি বাবাদের বুঝিয়ে লাভ নেই। বুঝতে পেরে আবার দৌড়ে সাদাপের কাছে আসে, দরজায় নক করে ডাকে ভাইকে। ভাই ভেতরে আছো? আসতেছি। সাদাপ বোনের গলা পেয়ে ভেতরে আসতে বলে। ভূমি হুড় মুড়িয়ে ভেতরে ঢুকে টাসকি খেয়ে যায়। হাই হাই, এই লোকটা কোথা থেকে এলো এখানে? এবার কি হবে, কিভাবে বলবো কথাটা? ভূমি কাচুমাচু মুখ করে ধীর পায়ে এগিয়ে সামনে যায়। আড্ডু একবার ভূমির দিকে তাকিয়ে পুনরায় নজর সরিয়ে নেয়। কি কিছু বলবি ভূমি? সাদাপের প্রশ্নে সেদিকে তাকায় ভূমি। আমতা আমতা করছে, বলবে কি বলবে না ভাবছে। বললে যদি আড্ডের বকা শুনে সে ভয়। কি রে এমন করছিস কেন? কি বলবি বলে ফেল না, কি হয়েছে? সাদাপ এবার কিছুটা জোরালো কণ্ঠে কথাটা বলে। আসলে ভাইয়া বলছিলাম যে। ভূমির এমন অবস্থা দেখে আড্রে এবার সেদিকে তাকিয়ে নিচে থেকে বলে, কোনো সমস্যা? আমি থাকায় কি বলতে পারছো না নাকি? চলে যেতাম? না না ভাইয়া, তেমন কিছু না। আসলে বলছিলাম না, আমরা তো মাত্র কালকে এলাম, এখনই নাকি চলে যাব আব্বু বলছে। আমি বলছিলাম যে আরেকটা দিন থাকি না প্লিজ, এত দূরে এসে কি আবার সাথে সাথে চলে যাওয়া যায় বলুন প্লিজ ভাইয়া। ভূমির কথায় আড্র স্বাভাবিক ভঙ্গিতে বলে, ঠিক আছে, আব্বুকে বলে দেখবো। আড্ডু যে এক কথায় রাজি হয়ে যাবে ভূমির বিশ্বাসই হচ্ছে না। চোখ বড় বড় করে অবাক নয়নে তাকিয়ে আছে আড্ডের চেহারার দিকে। ভূমিকে এভাবে ফেল করে তাকিয়ে থাকতে দেখে আড্র চোখ উল্টে জিজ্ঞেস করে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? ভূমি মাথা দুলিয়ে নাসম্মতি জানিয়ে খুশিতে গদগদ হয়ে ধীর পায়ে বেরিয়ে আসে ঘর থেকে। দৌড়ে চলে আসে নিজেদের ঘরে। আদ্রি জানিস মাত্র কি হয়েছে? উৎফুল্ল কণ্ঠে কথাটা বলতে বলতে চাপড়ে ধরে আদ্রিকে। হুট করে এমন করায় কিছুটা ঘাবড়ে যায় আদ্রি। কপাল কুচকে বলে, তুই হুটহাট এমন করে হার্ট অ্যাটাক করাইতে চাস তাই না মানুষে? আরে এমন করছিস কেন? কি হয়েছে সেটা শুনবি তো নাকি? বল কি হয়েছে? নিচে গিয়েছিলাম না বড় আব্বুকে আজকে থাকতে দেওয়ার জন্য অনুরোধ করতে, কিন্তু নামতেই দেখি মনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় আব্বুর সাথে ঝগড়া করছে এই থাকার জন্যই। কিন্তু বড় আব্বু পাত্তাই দিচ্ছে না। তাই আর ওনাকে না বলে আমি সাদাব ভাইয়াকে বলতে গেলাম ওনার রুমে। ওখানে যেয়ে দেখি কি জানিস? ভূমি এতটুকু কথা বলে থেমে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। আড্রি বোনের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি দেখেছিস? ওখানে আদ্র ভাইয়া বসে আছে। আমি তো ভয়ে শেষ, বলবো কি বলবো না ভেবে ঠুস করে বলেই ফেললাম ভাইয়াকে আজকের দিনটা থাকতে দেওয়ার কথা। আর ভাইয়ার সাথে সাথে রাজি হয়ে গিয়েছে বড় আব্বুকে বলবে বলে। আড্রি অবাক হয়ে প্রশ্ন করে, কি বলিস? কিভাবে এক কথা রাজি হয়ে গিয়েছে? হ্যাঁ ভাইয়ার আজ কি হলো আবার? কে জানে, যাই হোক থাকবে বলছে এই অনেক। দরজা দিয়ে প্রিয়াকে ঢুকতে দেখে লাফিয়ে জড়িয়ে ধরে বলে, বান্ধবী আজকেও থাকবো আমরা, ইয়ে। সত্যি? তিন বোন জড়িয়ে ধরে দেয় এক চিৎকার খুশিতে। খরগোশের দৌড়েচ্ছে যেন অতি দ্রুত সময়গুলো অতিবাহিত হচ্ছে। সকাল গড়িয়ে সময় পড়েছে দুপুরের হাড় পোড়ানো গরমের মধ্যভাগে। গ্রামের দিকটায় এতটাও গরমের উত্তাপ চোখে পড়ে না যতটাই দালান কোঠার কৃত্রিম শহরে সহ্য করতে হয়। খাখা রোদে যেন তৎক্ষণাৎ শুকিয়ে শুটকি তৈরি করে ফেলা সম্ভব।
কালকের ফোঁটায় ফোঁটায় পড়া বৃষ্টি যেন প্রকৃতির বুকে কোনো মালুম করার সুযোগ দিয়ে উঠতেই পারেনি, বরং গরমের তাপ দ্বিগুণ বাড়িয়ে তুলেছেন তখন ভূমির বলা কথাটার উপর ভিত্তি করে। আদ্র গিয়ে নিজের বাবাকে বলেছিল আজকের দিনটা থাকার কথা। কি করবে মিস্টার আফজাল ছেলের কথা ফেলে দেওয়ার সাহস করে ওঠেনি। নিজে থেকে বলেছে কিভাবে না করবেন। ছেলে তার নিজ থেকে কিছু চায়নি কখনো, এবং কি চলে যাওয়ার পর থেকে কখনো কথা পর্যন্ত বলেননি বাবার সাথে। এজন্যই ছেলে জেদের কাছে নিজের সবকিছুকে পড়ে রাখেন, ছেলের ইচ্ছে চাওয়াকে প্রাধান্য দেন। থাকার অনুমতি পেয়েছে বিষয়টা যখন সকলে জানতে পেরেছে, সবাই খুশিতে সে কি আনন্দ আত্মহারা। আজ বাড়িতে ভূমির ছোট ফুফিও এসে যোগ দিচ্ছে। কালে আসার কথা ছিল কিন্তু আসতে পারেননি, মেয়েদের পড়ালেখা টিউশন সব মিলিয়ে সময় করে উঠতে পারেননি। কিন্তু সকলের উপস্থিতি এক জায়গায়, সেখানে যদি একটা দিন অন্তত না কাটাতে পারে তাহলে যে মনের খুঁতখুঁত ভাবটা আর কাটবে না, মনের মাঝে আফসোসের শেষ থাকবে না। মেয়েরাও যখন থেকে শুনেছে মামনিরা বোনেরা খালার বাড়িতে গিয়েছে, তখন থেকে খাওয়া নাওয়া ছেড়ে পেছনে লেগে গিয়েছে ঘ্যান ঘ্যান করে তারাও যাবে। অবশেষে সুযোগ করে আসছে বোনের বাড়ি। মিস্টার আফজাল আর মিস্টার তোফায়েল আহমেদ গিয়েছে সম্বন্ধের সাথে তাদের অফিসে। সাদাব কোথাও বেরিয়েছে। এখানে এসেও তার মাঝে কোনো শান্তির বসবাস নেই। এত দূর দূরান্তেও তার কাছের মানুষের অভাব নেই। তাদের সাথে সাক্ষাৎ করতে বেরিয়ে গিয়েছে সেই সকালেই। এদিকে আদ্র নিজের ঘরে একা একা শুয়ে বসে ফোন চালিয়ে সময় কাটাচ্ছে। ফাহাদের সাথে ছোটবেলায় বেশ সখ্যতা থাকলেও এখন আর আগের মতো সেই বন্ডিং নেই। ফাহাদের মাঝে পরিবর্তন না থাকলেও আদ্রের আচার আচরণ কথাবার্তা অঙ্গভঙ্গিতে বেশ পরিবর্তন এসেছে। তেমনভাবে আর কারোর সাথে হেসে মেতে অধিক সময় নিয়ে কথা বলাটা আর দেখা যায় না। বিষয়টা বেশ কষ্টের সৃষ্টি করে মিসেস সাবিনার মনে। ছেলে তার এতটা বদলে যাবে কখনো কল্পনাও করেনি। তার জেদ রাগ তার অস্তিত্বটাই পাল্টে দিয়েছে। দুপুরে খাবার শেষে সকলে যে যার কামরায় ঢুকে পড়েছে বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে, কিন্তু ঘরের ভিতরে বসে বসে বুদ্ধি পাকাতে ব্যস্ত ভূমিরা। ঢাকায় এসেছে আর কোথাও ঘুরতে যাবে না তা কি করে হয়, আর কখন আসবে না আসবে তার তো কোনো ঠিক নেই। এই সুযোগ মিস দেওয়া যায় না। নিজের শহরেও কখনো সেভাবে কোথাও যাওয়া হয় না। ভূমি প্রিয়ার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, প্রিয় কোথায় যাব আমরা বলতো? যাওয়াটা তো বড় বিষয় না, ফাহাদ ভাইয়াকে বললে ইউ রাজি হবে। সমস্যা হলো আদ্র ভাইয়া, উনি যেমন গোমরা মুখখানা করে বসে থাকেন, ওনাকে কে বলবে এই কথা? আদ্রি এগিয়ে এসে ঠাট্টার স্বরে বলে, কেন ভূমি বলবে? দেখলি না তখন ভাই আমার এক কথায় রাজি হয়ে গেল ভূমির বলায়। এটাও বলবে, দেখবি দ্বিতীয় বাক্য ব্যয় হবে না, রাজি হয়ে যাবে। আদ্রির কথাটা ঘুরিয়ে বললেও কি মিন করে বলেছে তা বুঝতে আর বাকি নেই ভূমির। মুখ ফুলিয়ে চোখ গরম করে তাকায় আদ্রির দিকে। বেচারি বোনের এমন রাগে চোখ দেখে চুপ করে যায়। না হয় আবার পিঠে বাজিয়ে দিবে ঠুসঠাস করে কটা। ভূমি রাগ নিয়ে মুখ ভার করে বলে, সবাই শুধু সুযোগবাজ, আমাকে দিয়ে সব করিয়ে নিজেরা আরামে বাঁচতে চায়। তোর ভাই, তুইও তো বলতে পারিস। তোর কথা কি ফেলবে নাকি? আদ্রি ভীতু কণ্ঠ ধারণ করে বলে, শুনবে নাকি না তা বাবু জানি না, কিন্তু আমি বলতে পারবো না। কিভাবে ধমক দেয়, আমি এমন ধমক শুনলে কান্না করে দিব তখন। আমার তোর মতো অত ধৈর্য নাই। তিন বোন এবার সত্যি সত্যি উঠে দাঁড়ায়। প্রথমে ফাহাদের ঘরে যাবে, তারপর আদ্রের ঘরে। বকা শুনলে একসাথে শুনবে, তাও রাজি করিয়ে ছাড়বে। নিজেদের ঘরের দরজা খুলে বেরিয়ে হাঁটা ধরে ফাহাদের ঘরের উদ্দেশ্যে। দোতলার ডান পাশের একদম শেষের ঘরটাই ফাহাদের। তিন বোন পা চালিয়ে এসে থামে দরজার সামনে। ভেতর থেকে লক করা, হয়তো ঘুমাচ্ছে কিংবা মোবাইল চাপতে ব্যস্ত। ভূমি প্রিয়ার দিকে তাকিয়ে মিনমিনা কণ্ঠে বলে, প্রিয় ফাহাদ ভাইয়া কি ঘুমোচ্ছে নাকি? ডাকবো? আরে মনে হয় মোবাইল টিপছে বসে বসে, কিচ্ছু হবে না, ডাক দে। বোনের কথায় সাহস পেয়ে ভূমি দরজা থেকে 4 অথবা 5 জায়গা খালি রেখে টুপটুপ করে 2বার ধাক্কা দেয় আর ডাকে, ফাহাদ ভাইয়া জেগে আছো? ভেতর থেকে আওয়াজ আসছে না, হয়তো ঘুমোচ্ছে। আদ্রি ভাবনাতুর চাহনিতে ভূমির দিকে তাকিয়ে বলে, ভাইয়া মনে হয় ঘুমাচ্ছে, জাগালে বকবে। ভূমি গাছাড়া ভাব দেখিয়ে বলে, আরে ধুর, বকা টকা না হয় শুনে নিব, তাও ঘুম থেকে আজ সবাইকে উঠতে হবে, না হয় বোধহয় চলবে। এই বলে এবার অনেকটা জোরে গায়ের শক্তি দিয়ে ধাক্কা দিয়ে ডাকতে থাকে। প্রায় মিনিট 5 পর দরজাটা খুলে ঘুমন্ত উন্মুক্ত দেহের অধিকারী লম্বা টেক পুরুষ তাদের সামনে দাঁড়িয়ে। ভূমির থেকে তার দূরত্ব 1 হাতের চেয়ে কিছুটা বেশি হবে, তাও বেশ সামনে থেকে ফাহাদের শরীরটা ভূমির নজরে পড়ছে। হুট করে দরজাটা খুলে ফেলায় ভূমি দরজার পাশ থেকে দূরে গিয়ে দাঁড়ানোর সুযোগ পেয়ে ওঠেনি, আর ফাহাদকে এভাবে দেখবে ভাবতেও পারেনি। ভূমির নজর ফাহাদের উন্মুক্ত বক্ষ থেকে তুলে ঘাড় উপর করে তাকায় চেহারার দিকে। ভূমি চোখ বড় বড় করে তাকিয়ে আছে সেদিকে। মনের মাঝে কি আদৌ কোনো কিছু চলছে না হুদয় তা বোঝার উপায় নেই, কিন্তু পেছনে তাকে আদ্রে নিষ্পলক তাকিয়ে আছে সেদিকে, মুখে তার মিষ্টি হাসি লেগে। হুট করে ভূমি চিল্লিয়ে উঠে বলে,
ছি ভাইয়া, তুমি কি পচা? এমন খালি গায়ে কেউ বাইরে আসে? ফাহাদ বোকা বোকা চাহনি মেলে দাঁড়িয়ে থাকলো, এবার কিছুটা নড়ে চড়ে ওঠে, দরজার সাথে হেলান দিয়ে বেশ আরাম করে দাঁড়ায়। আমার আমার কাঁচা ঘুম ভেঙে আবার বলছো আমি পচা? আমাকে খালি গায়ে দেখার শখ জেগেছিল বুঝি? ফাহাদের এমন লাগামহীন দুষ্টু হেসে বলা কথাটা শুনে ভূমি নাক ছিটকিয়ে বলে, আমাদের বইয়েই গেছে, যাকে দেখার তাকে দেখাতে। সময় চলে যায়, আর কাউকে দেখার সময় নেই। শেষের কথাটুকু বিড়বিড় করে বলায় তা কারো কান পর্যন্ত পৌঁছানোর সুযোগ হয়নি। ফাহাদ মাথা দুলিয়ে হেসে ভিতরে ঢুকে যায়, অতপর একটা নীল রঙা টি শার্ট গায়ে জড়াতে জড়াতে এগিয়ে এসে পুনরায় দাঁড়ায়, ভুরু কুচকে প্রশ্ন করে, বলো কি এমন রাজকার্য পড়েছে যে এই অধমের ঘুমটা এভাবে হারাম করে দিলে মাঝ দুপুরে? ফাহাদের কথা শুনে তিন বোন হৌ হৌ করে হেসে ওঠে। ভাইয়া, আমাদের শপিং করতে নিয়ে যাবেন? পাশ থেকে আদ্রি বেশ শান্ত কোমল কণ্ঠে কথাটা বলে। ফাহাদ ভাবনাতুর চাহনিতে তিনজনের দিকে তাকিয়ে বুড়ো জোর করে, এইটার জন্য আমার দরজা ভেঙে ফেলেছিলে? হায় আল্লাহ, সেটা আমাকে আগে বললে তো হতো নাকি? ফাহাদের কথায় সম্মতির লক্ষণ পেয়ে আর কিছু বলতে না দিয়েই তিনজনে ছুট লাগায় আদ্রের ঘরের দিকে। এবার তাকে রাজি করিয়ে নিলেই যাওয়া যাবে। আদ্র ভাইয়াকে না বলে আমরা চুপি চুপি চলে গেলে কি হয়? প্রিয়ার এমন কথা শুনে ভূমি জিভ কেটে বলে, না 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 বইনা, মুখে নিস না। ঘরের মহারাজা উনি, ওনাকে না বললে, অনুমতি না দিলে আমার মা বাপ মনি কেউই যেতে দেওয়ার কথা মাথায় আনবে না। এজন্য আর কোনো পথ খোলা নেই। কথা বলতে বলতে এসে পৌঁছায় আদ্রের ঘরের সামনেটায়। ভেতর থেকে আদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছে, কারোর সাথে বেশ রাগী গলায় কথা বলার শব্দ শোনা যাচ্ছে। ভূমি একটা শুকনো ঢোক গিলে তাকায় বোনদের দিকে। সকলের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। আদ্রের মেজাজ ঠিক নেই, হয়তো এখন কিভাবে কথাটা বলবে। প্রায় 5 মিনিট দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে কথা শেষ হওয়ার জন্য, কিন্তু তা আর হচ্ছে কই। বলে যাচ্ছে তো যাচ্ছে। ভূমি বিরক্তিতে হাঁসফাঁস করছে। সময় গড়িয়ে যাচ্ছে, সন্ধ্যা হলে যেতেও পারবে না। বেশ খানিকটা সাহস নিয়ে এবার ধীর গলায় বাহির থেকে ডাকে, আদ্র ভাইয়া। আদ্র শুনেছে কিনা তা জানে না, তাও একবার ডেকে চুপ করে দাঁড়িয়ে আছে। সেকেন্ডের মাথায় খট করে আদ্র দরজা খুলে বেরিয়ে আসে, চোখে মুখে স্পষ্ট রাগ। অনেকক্ষণ যাবৎ কারোর সাথে হয়তো রাগ ছেড়েছে, তার প্রতিফলন স্বরূপ এমন চেহারার গড়ন। কিছু বলবে? মুখে রাগ থাকলেও কণ্ঠে ধীর স্থিরতা রেখে প্রশ্নটা করে। ভূমি আদ্রের এমন শান্ত আওয়াজ পেয়ে নিচু করে রাখা চেহারাটা উপরে তুলে তাকায়। কিছুটা অবাক হলেও তেমন কিছু না ভেবে ঢোক গেলে আমতামতা করে সাহস নিয়ে বলে, ভাইয়া, আসলে আমরা সবাই ভাবছিলাম যে একটু শপিং মলে যেতাম। কথাটা বলেই চোখ জোড়া বন্ধ করে নিজের দুগালে হাত রাখে। ভূমির কাণ্ডে আদ্রের ভুরু কিছুটা প্রসারিত হয়। সমস্যা কি হলো এই মেয়ের? হুট করে মাথায় বিষয়টা ধরতে আদ্র ফিক করে হেসে দেয়। অজান্তেই কিন্তু পরক্ষণেই তা সংযত করে স্বাভাবিক ভঙ্গিতে ফিরে এসে বলে, এই গরমে কোথাও যাওয়াটা কি অতটা প্রয়োজন? ভূমি ঠোঁট উল্টে বলে, প্লিজ ভাইয়া, যাই না। আর তো কখনো আসা হবে ঠিক নেই, প্লিজ। থেকে দুবনো করুণ দৃষ্টি নিক্ষেপ করে তাকায় আদ্রের দিকে। কি করবে এমন চেহারা দেখে? কি কেউ না করতে পারে? ঠিক আছে, ফাহাদকে বলো। আদ্রের অনুমতি পেয়ে তিনজনে চিল্লিয়ে বলে ওঠে, ইয়ে ভাইয়া, ফাহাদ ভাইয়া রাজি হয়ে গিয়েছে। আমরা রেডি হয়ে নিচ্ছি, আপনিও রেডি হয়ে নিন। কথাটা বলেই দৌড়ে চলে যায় নিজেদের ঘরে। 3 বোন মিলে রেডি হয়ে নিচে চলে আসে। ফাহাদও রেডি, কিন্তু আদ্রের দেখা নেই। ভূমি বারবার হাউ হুতাশ করছে, আর এদিক সেদিক পায়চারি করতে করতে উপরে তাকাচ্ছে আদ্রের অপেক্ষায়। সকলে ড্রয়িং রুমে বসে আছে। মিসেস সাবরিনা প্রথমে শুনে বেশ তেতে উঠেছিলেন, কিন্তু যখন শুনেছেন আদ্র বলেছে সেও যাচ্ছে, তখন নিজ থেকে চুপ করে গিয়েছে। আদ্রের নামার নাম নেই। এবার বেশ খানিকটা বিরক্তি নিয়ে ভূমি বলে, ধুর, আমি বরং গিয়ে দেখে আসি উনি কি করতেছেন এত সময়। ধূপধাপ পা ফেলে উঠে গিয়েছে আদ্রের ঘরের দিকে। দরজাটা হালকা ঠেলে দেওয়া, তাও ভিতরে পরিবেশ অনায়াসে নজরে পড়ছে। ভেতর থেকে তীব্র পারফিউমের গন্ধ ভেসে আসছে। এই গন্ধ নাক মুখ ঝুলে যাবে তেমন অবস্থা। ভীষণ মিষ্টি সে সুবাস প্রতিটি মেয়েকে ঘায়েল করে দিতে যথেষ্ট। ভূমি দরজায় গিয়ে দাঁড়াতেই বুকের ভেতর ধুক করে ওঠে। শরীর বেশ শীতল একটা শিহরণ কাজ করে। ভূমি মাথাটা হালকা ঢুকিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করছে কি করছে ভেতরে। অমনি আদ্র টুপ করে দরজাটা খুলে সামনে বেরিয়ে আসে। আকস্মিক কেমন হওয়ায় ভূমি বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। চোরা চোরা মুখ করে তাকায় আদ্রের দিকে। ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে। এভাবে চুরি করে ওনার ঘরে উকি দিচ্ছে দেখে ফেলেছে। এখন না জানি কি করেন। কিন্তু ভূমির ভাবনাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে আদ্র ভুরু গুটিয়ে তবে শান্ত গলায় বলে, উকি দিয়ে কি দেখতে চাচ্ছিলে? না 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 ভাইয়া, আসলে আমি তো শুধু।
আদ্র এবার ভুরু আরও কিছুটা প্রসারিত করে ভূমির কথার মাঝে টিপ্পনি কেটে জিজ্ঞেস করে, তুমি তো কি একা একটা ছেলেকে ঘরে পেয়ে তুমি? আদ্রের কথা শেষ হওয়ার আগে ভূমি কথাটুকু কেড়ে নিয়ে হতভম্ব হয়ে বলে, না 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 ভাইয়া, আমি খারাপ কোনো উদ্দেশ্য দেখিনি। আমি তো আপনাকে ডাকতে এসেছি, বিশ্বাস করেন, সত্যি বলছি। আদ্র দুষ্টু হেসে ভুরু উঁচিয়ে বলে, ফিল ডাউট? ভূমি লজ্জা প্লাস রাগ দুটোই হচ্ছে। লোকটা তো আগে এমন মুখ চওড়া ছিল না, এখন কেমন লাগাম ছাড়া হয়ে পড়ছে। মাথা নিচু করে ঠোঁট ফুলিয়ে হাঁটা ধরে আদ্রকে রেখে। আদ্র উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে নিচের হাসি কন্ট্রোল করতে ব্যস্ত। দুজনে ড্রয়িং রুমে নেমে আসে। মিসেস সাবরিনা এগিয়ে এসে বলেন, বাবা দেখে রাখবি ওদের, এটারে একটু বেশি চোখে রাখবি। যেভাবে বাদরের মতো লাফায়, হুট করে দেখা গেল কোথাও একটা চলে গিয়েছে, তোদের হারিয়ে তখন পুরো শপিং মল মাথায় তুলে নিবি। বেশি লাফালাফি করলে দিবি কয়টা লাগিয়ে। ভূমি মন খারাপ করে তাকায় মায়ের দিকে। মনে মনে ভাবে মাটা তার হলেও ভালো, তিনি আমাকে নয় ওই হিটলার মার্কা লোকটাকেই বাসেন। কিন্তু মুখে আর কিছু প্রকাশ করে যাওয়ার মুড নষ্ট করে নেই। গাল বাঁকিয়ে চলে আসে বাহিরে। এই যানজটপূর্ণ তারের ভিড়ে জটলা পাকানো শহরে বড় গাড়ি নিয়ে গেলে হয়তো ঘন্টার পর ঘন্টা রাস্তায় পার করে দিতে হবে। সে কথা ভেবেই ফাহাদ আদ্রকে উদ্দেশ্য করে বলে, আদ্র বাইক নিয়ে যায়? কি বলিস? গাড়ি নিলে তো রাস্তায় সন্ধ্যা পার হয়ে যাবে। আদ্র ভূমির দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করে, সে কি বলে? ভূমি আদ্রের এমন কাণ্ডে হতবাক সাথে বেশ খুশিও হয়। তার প্রতি এতটা গুরুত্ব দিচ্ছে বিষয়টা ভাবতেই ভালো লাগছে। পরক্ষণেই কিছু একটা ভেবে মাথা দুলিয়ে বলে, পারবো, সমস্যা নাই। বাইক চলছে আপন গতিতে। খোলা রাস্তায় পার করে উঠতে হয় মেইন রাস্তায়। সময়টা তখন বিকালে, সূর্যের প্রখরতা অনেকটা চুপসে গিয়ে ধরণীতে ছায়ার চাদরে ডেকে গিয়েছে। রোদের উত্তাপ নেই, হালকা মৃদু বাতাস। ভূমি আদ্রের শরীরের সাথে এক প্রকার আঠার মতো চিপকে বসেছে। আদ্রের শরীর থেকে সে মাদকতা মেশানো গন্ধে মাতাল করে দিচ্ছে ধের ভূমিকে। মেয়েটা বারবার নাক টেনে টানছে, অনুভব করছে লোকটাকে, তার অস্তিত্বকে। আনমনেই কোমর জড়িয়ে ধরে বসেছিল সে, কিন্তু আদ্রের একটা রামধমক খেয়ে ছেড়ে দিয়ে আবার কাঁধে হাত রেখেছে। তখন বেশ অনেকটা জোরাজোরি করেই আদ্রি আর প্রিয়াকে ফাহাদের বাইকে উঠিয়ে নিচে আদ্রের সাথে এসেছে, একটু একাকি ঘুরবে বলে। কাপলরা যেমন নাটক সিনেমায় বাইকে ঘুরে, ভূমির ঠিক তেমন ফিল হচ্ছে। যদিও হেলমেট দিয়ে সম্পূর্ণভাবে ঢাকা আদ্রের মুখখানা, তাও ভূমি বারবার এদিক সেদিক হয়ে দেখতে চেষ্টা করছে। কিন্তু এই লোক তো ঢ্যাঁড়সের মতো বাইক চালাচ্ছে শুধু। এত সুন্দর একটা মেয়ে তার বাইকের পেছনে হয়তো তা ভুলেই গিয়েছে। ভূমি বারবার নড়ছে, বিরক্তিতে চসূচক আওয়াজ করছে। আদ্রভূমির এমন অবস্থা দেখে বাইক সাইডে করে দাঁড়িয়ে পড়ে হেলমেটের গ্লাসটা উঁচিয়ে রাগী গলায় জিজ্ঞেস করে, এই মেয়ে, কি সমস্যা হচ্ছে তোমার? এমন করছো কেন? ভূমি বেশ ভয় পেয়ে গেছে এভাবে গাড়ি দাঁড় করানোতে। না জানে এখানে নামিয়ে দিয়ে চলে যান নাকি। মাথা দুলিয়ে ভয়াতুর কণ্ঠে বলে, না আসলে। কি আসলে আসলে করছো? কি সমস্যা সেটা বলো। আপনার চেহারা দেখতে পাচ্ছি না, এই জন্য। এভাবে বসে থাকলে ভালো লাগে, বলুন। ভূমির এমন কথায় আদ্র যেন হতভম্ব হয়ে যায়, জল ঝুলে পড়ে তার। এটাও একটা বলার মতো কথা? আমার চেহারা দিয়ে তুমি কি করবে এমন মাঝ রাস্তায়? হেলমেট না পরে কি তুমি আমাকে পুলিশে ধরিয়ে দিতে চাচ্ছ? ভূমি ঠোঁট উল্টে সরি বলে চোখ নিচু করে নেয়। আদ্র অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়িয়ে পুনরায় বাইক স্টার্ট করে, চলতে শুরু করে। বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। দুজনের গাড়ি এসে থেমেছে একটা বড় মলের সামনে। বাহিরে বড় বড় অক্ষরে লেখা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। ভূমি বাইক থেকে নেমে প্রথমে নিজেকে সামলে নেয়। বাইকে চড়লেই মাথা ঘুরবে, এটাই তার নিয়ম। 3 বোন মিলে হাত ধরাধরি করে ভিতরে ঢুকছে, আর 2 ভাই পেছনে বডিগার্ডের মতো তাদের ফলো করছে। বেশ জমিয়ে শপিং করছে ভূমি, আদ্রি তারা কিনছে। প্রিয়া কিচ্ছু নিচ্ছে না দেখে আদ্র জিজ্ঞেস করে, প্রিয়া তুমি কিছু নিচ্ছ না কেন? আদ্র সেভাবে কখনো কথা বলে না নিজ থেকে। প্রিয়াও আদ্রের রাগ বেশ ভয় পায়, যার জন্য সেও আগ বাড়িয়ে কখনো কথা বলেনি প্রয়োজন ছাড়া। এখন আদ্র নিজে থেকে নাম ডেকে জিজ্ঞেস করছে। প্রিয়ার বুকে ধুপধুপ করছে, শরীরটা কিছুটা ঘেমে গেছে নার্ভাসনেসের কারণে। থতমত শব্দে উচ্চারণ করে বলে, না না ভাইয়া, আমার কিছু লাগবে না, আমার প্রায় শপিং করা হয়। তাও দেখো, ভালো লাগবে কিছু নাও। আদ্রের কথায় প্রিয়া কেবল মাথা দুলিয়ে হাসে। আকাশ ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গিয়েছে। সময় সন্ধ্যা গড়িয়ে রাত প্রায় 8:30টার কাতায় পড়ল বলে। এই প্রায় 2 ঘন্টা যাবৎ তারা এদিক সেদিক গিয়ে শপিং করছে। আদ্র এতক্ষণ আয়েশ করে সোফায় বসে থাকলো, এবার তার বিরক্ত লাগছে। আর কত সময় এমন সংসেজে বসে থাকা যায়?
কি এত কিনছে? মেয়েদের জিনিসের প্রতি তার কোনো আইডিয়া নেই, কখনো কিনেও নি। এত সময় ধরে এরা মলে ঘুরবে তা জানলে জীবনেও আসার নাম নিত না। খামাকো ফাহাদের সাথে একা ছাড়তে চায়নি, বিদায় অনিচ্ছা সত্ত্বেও আসতে হয়েছে। বিরক্তি নিয়ে তাকাচ্ছে এদিক সেদিক। ফাহাদও চলে গিয়েছে ভূমিদের সাথে। আদ্র এবার হাতে থাকা মোবাইল পকেটে ঢুকিয়ে উঠে দাঁড়ায়। মলের এক পাশটা ধরে এগিয়ে গিয়ে লেডিস কসমেটিক্স সেকশনে গেলেই দেখতে পায় তারা বেশ আনন্দ নিয়ে বিভিন্ন অর্নামেন্টস ট্রাই করছে। আদ্র সেদিকটায় এসে দাঁড়ায়। এক পাশ করে নজর তার ভূমির দিকে, আর ভূমির নজর সারি সারি সাজিয়ে রাখা চুড়ির দিকে। সে বিভিন্ন রঙের চুড়ি নিচ্ছে আর হাতে লাগিয়ে দেখছে। দুটো চুড়ি নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে ভুগছে কোনটা নেবে। ফাহাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, দেখো তো ভাইয়া কোন চুড়িটা বেশি সুন্দর? ফাহাদ কিছুক্ষণ ভেবে বলে, তোমার হাতে দুটোই দেখতে বেশ সুন্দর লাগছে, কিন্তু ডান হাতে থাকা সোনালি রাঙা এটা একটু বেশি ফুটেছে। ভূমি মুড়ো গুটিয়ে চুড়িগুলো দেখছে। কোনটা নিবে তার কাছে দুটোই ভালো লাগছে। চাইলে দুটোই নিতে পারে, কিন্তু বাড়ি নিয়ে গেলে মায়ের বকা শুনতে হবে, তাই দুটো নেওয়ার লোভ করছে না। ভাবতে ভাবতে ঘুরে তাকাতেই নজর পড়ে আদ্রের দিকে। এতক্ষণ যাবৎ আদ্র এসে দাঁড়িয়ে তা খেয়াল করেনি ভূমি। এবার আনন্দলোচনে আদ্রের কাছে গিয়ে বলে, ভাইয়া বলুন না কোনটা নিব। আদ্র একবার ভূমির দিকে আর একবার ফাহাদের দিকে তাকিয়ে পুনরায় নজর ফিরিয়ে আনে। স্বাভাবিক কণ্ঠে বলে, ভালো লাগলে দুটোই নিয়ে নাও। ভূমি ওষ্ঠ জোড়া করে তাকিয়ে আছে আদ্রের দিকে। কোথায় নায়ক? নায়িকাদের মতো এগিয়ে এসে চুড়ি জোড়া টেনে নিজের হাতে নিয়ে পছন্দের চুড়িটা আলতো করে আমার হাতখানা তার হাতের মাঝে নিয়ে ভালোবেসে তাকিয়ে ধীরে ধীরে একটা দুইটা করে পরিয়ে দিবে। তা না করে বলে দুটোই নাও। একেবারে একটা কদু হয়েছে। ভূমি মুখ ঘুরিয়ে পুনরায় গিয়ে দাঁড়ায় আগের জায়গায়। হুট করে ফাহাদ ল্যাভেন্ডার কালারের পাথরের চিকচিক করা একজোড়া চুড়ি সামনে এনে ধরে। চিকন চুড়ির মাঝে ছোট ছোট সাদা পাথর বসানো। চুড়িগুলো দেখে যেন চোখ সরানো দায়। ভূমি অপলক তাকিয়ে আছে, সৌন্দর্য তার মনের গভীরে ঢুকেছে। এমনিতেই চুড়ির প্রতি একটু বেশি আকর্ষণ তার, আর এমন কিছু দেখলে কি আর মাথা ঠিক থাকে? মোহনীয় চাহনিতে দেখছে চুড়িগুলো খুঁটিয়ে খুঁটিয়ে। ওয়াও ভাইয়া, এগুলো কত সুন্দর, আমি তো এতক্ষণ যাব দেখিনি, কই পেলে তুমি? বিমোহিত লোচনে কথাটুকু জিজ্ঞেস করে উৎফুল্ল নয়নে তাকায় ফাহাদের দিকে। ফাহাদ ভূমির দিকে তাকিয়ে মায়াভরা নয়নে আদ্র মোবাইলের দিকে চোখ রেখে দাঁড়িয়েছিল। ভূমির হঠাৎ এমন চিল্লিয়ে ওঠায় চোখ তুলে তাকায় সেদিকে। ভূমি এখনও সেভাবে দাঁড়িয়ে। দুই বোন নিজেদের জিনিস নিয়ে তারও এগিয়ে আসে এদিকে। ভূমি বেশ আনন্দের সহিত চুড়িগুলো দেখায়। সবাই বেশ পছন্দ হয়। ফাহাদ এগিয়ে বলে, ভূমি রানী, এগুলো কিন্তু আমার পক্ষ থেকে তোমার উপহার। তখন তো ফোনটা নিলে না। ভূমি চওড়া হেসে বলে, ঠিক আছে ভাইয়া, তাই হোক। সম্পূর্ণ শপিং শেষে বিল দেওয়ার পালা। ফাহাদ আগ বাড়িয়ে পকেট থেকে ওয়ালেট বের করতে করতে বলে, আদ্র আমি দিচ্ছি বিল। আদ্র কণ্ঠের দৃঢ়তা রেখে স্বাভাবিকভাবেই বলে, না, তুই কেন যেতে যাবি? প্রয়োজন নেই, আমি দিচ্ছি। ফাহাদ আর কিছু বলতে যাবে, ভূমি মাথা দুলে ইশারা করে যাতে আর কিছু না বলে। ফাহাদ চুপ করে যায়। আদ্র সবকিছুতে একটু বেশি বাড়াবাড়ি করে। ফাহাদ সেটা বেশ বুঝতে পারছে। ভেবেছিল এত বছর পর বাড়ি আসছে, ছোটবেলার মতো হেসে মেতে কথা বলবে, চলবে, কিন্তু এই আদ্র তার সম্পূর্ণ উল্টো। সুন্দর কথার মাঝেও কেমন যেন। ফাহাদার কথা না বাড়িয়ে এগিয়ে যায় বাহিরের দিকে, সাথে প্রিয়া আদ্রিও। ভূমি যেতে পা বাড়িয়ে পুনরায় দাঁড়ায় আদ্রের জন্য। সে বিল পে করতে ব্যস্ত। রাত 9টা পেরিয়েছে। শপিং মল থেকে বেরোতে শুধু যে নিজেদের জন্য কিনেছে তেমন কিন্তু নয়। ভূমি টুকটাক সকলের জন্য বেছে বেছে কিছু না কিছু কিনেছে। মল থেকে বেরিয়ে সবাই মিলে এসেছে একটি হাইফাই রেস্টুরেন্টে। এত সময় হয়ে গিয়েছে, সবার বেশ ভালো খিদে পেয়েছে, যার জন্য বাহির থেকে খেয়ে চলে যাবে। রেস্টুরেন্টে বেশ ভিআইপি জোনটায় বসেছে 5 জনে। আদ্র সবাইকে বসিয়ে নিচে বেডরুমের দিকে চলে গিয়েছে। প্রায় মিনিট 4 পর টিস্যু দিয়ে হাত মুখ মুছতে মুছতে এগিয়ে আসে, এসে বসে এক পাশে। কিছুক্ষণের মাঝেই খাবার চলে আসে। সবার জন্য চাউমিন অর্ডার করা হয়েছে, কিন্তু 3 বোন গল্পে এতই ব্যস্ত, খাবার যে তাদের সামনে এনে রেখেছে সে খেয়াল আর কই পড়ছে। আদ্র সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। এবার কিছুটা চল শক্ত করে বলে, আদ্রি। হঠাৎ ভাইয়ের এমন ভারী কণ্ঠের ডাক পেয়ে আদ্রি ভড়কে যায়। কম্পিত লোচমে সেদিকে তাকায়, সাথে 2 বোনও তাকিয়েছে সেদিকে। আদ্র ভুরু কুচকে বলে, খাবার সামনে রাখা হয়েছে, সেটা কি দেখছিস না? আদ্রি মাথা নেড়ে হ্যাঁসূচক জবাব দেয়, তাহলে এত গল্প না করে খেয়ে নে জলদি। কথাটা বলতে বলতে চোখ পাকিয়ে তাকায় ভূমির দিকে। বেচারি ভূমি আদ্রের নজর দেখে শুকনো ঢোক গিলে খাবারে মনোযোগ দেয়। রাতের আধারে ডাকা আকাশে থালার মতো এক পালি চাঁদ
পৃথিবীর বুকে আলোর সঞ্চার ঘটিয়েছে। আকাশে খেলা করছে শত সহস্র তারাদের মেলা, হালকা মৃদুমন্দ বাতাস বইছে, বাইক চলছে তার আপন গতিতে। এই আবহাওয়া পরিবেশ ভূমির মনে এক শীতল অনুভূতির দলাপ পাকিয়ে দিচ্ছে। সামনে বসে থাকা লোকটার প্রতি তৈরি করছে আলাদা এক ভালো লাগা। এটা কি আসলে মন থেকে হচ্ছে, নাকি শুধু এই পরিবেশটাকে ঘিরে কল্পনার মাধ্যম মাত্র, তা বুঝে উঠতে পারছে না। তবে বেশ লাগছে আদ্রের পেছনে বসে থাকতে। হঠাৎ হঠাৎ করে বাতাসের সাথে ভেসে আসছে আদ্রের পারফিউমের তীব্র মিষ্টি গন্ধ। এই সুগন্ধটা উপভোগ করতে মন টানছে বারবার। ভূমি মন চাইছে এই রাতের আধারে কোনো নিস্তব্ধ পরিবেশে আদ্রের হাতে হাত রেখে বহুদূর হেঁটে যেতে, কিন্তু তা কি আর হওয়ার? লোকটাকে কিছু বললে এক চটকানা মেরে বাইক থেকে মাঝ রাস্তায় ফেলে দিয়ে চলে যাবেন। তাই মনের মাঝে জাগা সুপ্ত বাসনাগুলো দমিয়ে রেখে চুপটি মেরে বসে আছে। বাইকের গতি বেশ ধীরে, যেখানে আধ ঘন্টা লাগার সেখানে প্রায় 40 মিনিটের উপরে সময় লেগে যাচ্ছে। আদ্রিরা হয়তো এতক্ষণে বাড়ি পৌঁছে গিয়েছে। বাড়ি এসে পৌঁছেছে কিছু সময় হলো। নিয়ে আসা সবগুলো জিনিস ড্রয়িং রুমে রেখে সবাই চলে গিয়েছে ফ্রেশ হতে। সে কোন বিকেলে বেরিয়েছিল। মিনিট 10 পর পুনরায় জমা হয় নিচে। সকল কাজিনরা, ফুফি আর মায়েরা এসে বসেছেন। ভূমির বাবা ফুফারা শুয়ে পড়েছেন। ভূমি সকলের জন্য নিয়ে আসা জিনিসগুলো একে একে সবার হাতে তুলে দিচ্ছে। সবাই বেশ আনন্দ নিয়ে দেখছেন সবগুলো জিনিস। ফাহাদের কাছে দৌড় দিয়ে তার জন্য নেওয়া কালো রঙের টি শার্টটা এগিয়ে দিয়ে বলে, এই নাও ভাইয়া, এটা তোমার জন্য। ফাহাদ কিছুটা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার জন্য কখন নিলে? ভূমি চওড়া হেসে জবাব দেয়, সারপ্রাইজ। সকলকে দেওয়া শেষে একটা প্যাকেট নিজের হাতে নিয়ে উপরে উঠে আসে। নিচে বাকি সবাই উপস্থিত থাকলেও আদ্র আসেনি, যার জন্য ভূমি নিজে যাচ্ছে আদ্রের জন্য নেওয়া জিনিসটা দিতে। যদিও সবকিছুই আদ্রের টাকায় কেনা, তাও ভূমি নিজে পছন্দ করে কিনেছে, তাই নিজ হাতেই দিতে যাচ্ছে। সিঁড়ি বেয়ে উঠে এগিয়ে আসে আদ্রের ঘরের সামনে। দরজা হালকা চাপানো। ভূমি লম্বা একটা নিঃশ্বাস টেনে ডান হাতটা এগিয়ে দুবার দরজায় নক করে আদ্রকে ডাকে, আদ্র ভাইয়া ভেতরে আছেন? ভিতর থেকে আদ্রের আওয়াজ আসছে না, তবে ওয়াশরুম থেকে পানি পড়ার টুপ টুপ শব্দ শোনা যাচ্ছে। হালকা হাতে দরজাটা আরও কিছুটা ফাঁক করে ভিতরে ঢুকে আসে, হাতে তার একটি শপিং ব্যাগ ধরে রাখা। ভূমি সারা রুম জুড়ে একবার নজর বুলিয়ে নেয়। বেড়াতে এসেও নিজেকে থাকতে দেওয়া রুমটা বেশ পরিপাটি করে রেখেছে। একটুও কোথাও অগোছালো নেই। মিস্টার হিটলারের পাশাপাশি মিস্টার পারফেক্টও নাম দেওয়া লাগবে দেখছি ওনাকে। অন্যমনস্ক হয়ে এসব ভেবে হাসছে তখনই হুট করে বাজখায় আওয়াজে বিছানার উপরে রাখা আদ্রের ফোনটা বেজে ওঠে। আকস্মিক ঘটায় ভূমি কিছুটা হকচকে উঠে তাকায় সেদিকে। বিছানার পাশেই দাঁড়ানো ছিল বিদায়। মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখতে বেগ পেতে হয়নি। বিদেশি নাম্বার, ইংরেজি গোটা অক্ষরে লেখা মায়েশা। ভূমি নামটা দেখে চিনতে একটুও সমস্যা পেতে হয়নি। আগে পিছে কি হবে না ভেবে খুশি মনে ভূমি বিছানা থেকে মোবাইলটা উঠিয়ে রিসিভ করে কানে লাগাতেই ওপাশ থেকে ভেসে আসে মায়েশার মায়াবী কোমল কণ্ঠের আওয়াজ, হ্যালো আদ্র, তুমি আমার কল পিক করছিলে না কেন? কি হয়েছে তোমার? আমার কত টেনশন হচ্ছিল, সেদিকে কোনো খেয়াল আছে তোমার? এক নাগারে সবগুলো কথা বলে থামে মায়েশা। ভূমি খুশি মনে কলটা রিসিভ করলো। মায়েশার এমন কথাবার্তা, আচরণ, কথার মাঝে অধিকার বোধ দেখে ভূমি থা হয়ে দাঁড়িয়ে আছে। অস্ফুট স্বরে বলে, মায়েশা আপু, এটা আমি ভূমি। ওপাশ থেকে মায়েশা বেশ অবাকের স্বরে চিল্লিয়ে বলে ওঠে, হোয়াট ভূমি, তুমি আদ্রের কল কেন রিসিভ করলে? আদ্র কোথায়? সে তোমাকে নিজের ঘরে ঢুকতে দেয়? ও তো কখনো তোমার নামও শুনতে পারতো না। তাহলে তুমি আদ্রের ঘরে ঢুকেছো কিভাবে? আবার তার মোবাইল ধরেছো? মায়েশা বিরতহীন পরপর প্রশ্ন করেই যাচ্ছে। ভূমি শুধু শুনছে, কিছু বলারও সুযোগ পাচ্ছে না। কেমন ছোট করে কথাগুলো বলছে। ভূমির বেশ খারাপ লাগে মায়েশার কথা বলার ধরনগুলো। ভূমি চুপ করে আছে, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। ভূমির মনে হাজারো হিসাব কষতে ব্যস্ত। আদ্রের প্রতি মায়েশার এমন কনসার্নিং কেন? কল না ধরায় কেন এমন কৈফিয়ত চাইবে? আরও কত কত ঘুরছে ভূমির ছোট্ট মস্তিষ্কে। কিশোরী মনে জেগে ওঠা আবেগগুলো বারবার নাড়া দিয়ে উঠছে। তখনই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে আদ্র। ভূমিকে এ সময় নিজের ঘরে দেখে কিছুটা ভুঁড়ি খুঁজকে আসে। টাওয়াল দিয়ে মুখ মাথা মুছতে মুছতে এগিয়ে এসে জিজ্ঞেস করে, কিছু বলবে? কল্পনার জগতে বিচরণ করা ভূমির আদ্রের প্রশ্নে ধ্যান ভেঙে হুট করে বুক মোচড় দিয়ে ওঠে। ঘুরে সেদিকে তাকায়। আদ্র মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়েছেন, তা দেখে বোঝা যাচ্ছে বেশ। এক হাতে টাওয়াল আঁকড়ে আর এক হাতে ট্রাউজার পকেটে ঢুকিয়ে ভূমির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকিয়ে আছে। ভূমি এখনও মোবাইলটা কানে লাগিয়ে রেখেছে। মায়েশা হ্যালো হ্যালো করছে। ভূমি ভয় পেয়ে যায় আদ্র চলে আসে। এবার কি তাহলে থাপ্পড় খাবে, বকা শুনতে হবে? ভূমি
ফিরে তাকাতেই আদ্র নিজের ফোনটা ভূমির হাতে দেখে কপালের মাঝখানটা স্তর কয়েক ভাঁজ পড়ে। কিছুটা শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, আমার মোবাইল তোমার হাতে কেন? আদ্রের কথায় ভূমি আরো কিছুটা জড়ো হয়ে যায়। পা দুটো যেন কাঁপছে। চুরি করে ধরা পড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে। কাপা হাতে কান থেকে মোবাইলটা সরিয়ে আদ্রের সামনে এগিয়ে দিয়ে বলে, আসলে আমি আপনাকে খুঁজতে এসেছিলাম, অনেকবার ডেকেছিলাম, আপনি উত্তর দিচ্ছিলেন না দেখে ভেতরে ঢুকতে দেখি মাইশা আপু কল দিয়েছে। আমি ভেবেছিলাম আপুর সাথে কথা বলবো, তাই রিসিভ করেছিলাম। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি আপনি রাগ করবেন, প্লিজ ক্ষমা করে দিন। ভূমি ভয়ে কাঁদো কাঁদো আওয়াজ করে কথাগুলো বলে। আদ্র ভূমির হাত থেকে মোবাইলটা নিয়ে খট করে কলটা কেটে দেয়। দৃষ্টি স্বাভাবিক করে ভূমির দিকে তাকিয়ে বলে, ইটস ওকে, বাট নেক্সট টাইম অনুমতি ব্যতীত কারো কিছু ধরার আগে জিজ্ঞেস করে নিবে, সেটা জারি হোক। ভূমি মাথা নেড়ে চলে যেতে নেয়। আদ্র পুনরায় ডাকে, এই মেয়ে শোনো, কেন এসেছো সেটা তো বলে যাও। ভূমি এগোতে নিয়ে পুনরায় দাঁড়িয়ে যায়। খেয়াল পড়ে হাতের দিকে। এত সবের মাঝে মাথা থেকেই ছুটে গিয়েছিল বিষয়টা। সে তো আদ্রকে নিয়ে আসা জিনিসটা দিতে এসেছিল। ভূমিকে চুপ করে থাকতে দেখে আদ্র পুনরায় গলার আওয়াজ শান্ত রেখে প্রশ্ন ছুড়ে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন এমন করে? কিছু বলবে কি? ভূমি এবার মৌনতা ভেঙে কাপা কাপা হাতে নিজের কাছে থাকা ব্যাগটা এগিয়ে দিয়ে বলে, ভাইয়া এটা আপনার জন্য। আদ্র ভূমির দিক থেকে নজর সরিয়ে তাকায় হাতে ধরে রাখা প্যাকেটটার দিকে। আলতো হাতে টেনে নেয় ভূমির কাছ থেকে। ভূমি আদ্রের হাতে প্যাকেটটা দিয়ে আর 1 মিনিটও সেখানে না দাঁড়িয়ে পা চালিয়ে বেরিয়ে আসে। তার মানে চলছে হাজারো ভাবনার বিচরণ। ছোট্ট মনে মাত্র শুরু হওয়া অনুভূতিগুলো জড়ো হয়ে দিচ্ছে ভয়ের বার্তা, চিন্তা। আদ্র মিনিট 2 ভূমির যাওয়ার পানে চেয়ে আছে। পুনরায় চোখ সরাতে নজরে পড়ে ভূমির দেওয়া জিনিসটার উপর। খুব যত্নে বিছানার উপর বসে প্যাকেটটা খুলে তার ভিতর থেকে আবিষ্কার করে সাদা কালোর সংমিশ্রণে তৈরি একটা পোলো টি শার্ট। দেখতে বেশ নজর কাড়া। আদ্র কিছু সময় টি শার্টটার দিকে তাকিয়ে মুস্কি হাসে। আদ্র ভাবতেই পারেনি ছোট মাথায় তার এত কিছু। সকালের জন্য নিয়েছে, আদ্রের জন্য নিতে ভুলে যায়নি। পেরিয়েছে রাত। ভোরের আলো ফুটে পৃথিবীকে করেছে তার আলোর সজ্জায় সজ্জিত। কিছু সময় হলো ভূমিরা বেরিয়েছে ফুফিদের বাড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। গাড়িতে বসে বসে বাহিরের পরিবেশ উপভোগ করছে ভূমি। মুখটা বেশ মলিন, অপ্রকাশিত কিছু ভাবনা কুকড়ে নিচ্ছে মনটাকে। গাড়ি চালাচ্ছে তার বাবা, পাশে মিস্টার আফজাল, আর পেছনে ভূমির পাশে বসে আছে 2 মা। মেয়েকে এমন মুখ ভার করে বসে থাকতে দেখে মিসেস সাবিনা চিন্তিত স্বরে প্রশ্ন করেন, কি হয়েছে রে ভূমিমা, এমন মুখ ভার করে বসে আছিস কেন? মনির কথার প্রতি উত্তরে ভূমি ছোট করে বলে, তেমন কিছু না মনি, এমনি। চলে যাচ্ছিস বলে মন খারাপ লাগছে, কি করবি বল? মন তো আমাদেরও খারাপ হচ্ছে, সবাইকে দূরে রেখে আবার চলে যাচ্ছি। তুই মন খারাপ করিস না, পরীক্ষার পর 2 বোন আবার আসতে পারবে কেমন? মনির কথার প্রতি উত্তরে ভূমি কেবল ছোট্ট করে হাসে। সকাল নাস্তা সেরে সবাই বেরিয়ে এসেছিল নিচে। ভূমি আগে আগে গিয়ে গাড়িতে বসে পড়ে। একে একে সবাই নেমে আসে নিজেদের ব্যাগপত্র নিয়ে। আদ্রসহ সবাই বাইরে এসে দেখে ভূমি আগেই এসে বসে আছে। আদ্র ভুরু কুচকে বারবার তাকাচ্ছে ভূমির দিকে, বোঝার চেষ্টা করছে কেন এমন মুখ করে রেখেছে। আদ্র এগিয়ে এসে বোনকে বলে, কি রে তুই এখানে উঠলি যে, ভাইয়ার সাথে যাবি না? ভূমি সাপ জানিয়ে দেয় সে মায়েদের সাথে গাড়িতে যাবে। আদ্র বেশ অবাক হয়ে ভূমির কানের কাছে গিয়ে বলে, বোনের কথায় রেগে কিছুটা চিল্লিয়ে বলে ওঠে, যাবো না বললাম না আমি, তোর সমস্যা কি এত কথা বলিস? ভূমির এত জোরে আওয়াজ পেয়ে সকলে তাকায় সেদিকে। ভূমি কাউকে পরোয়া না করে নিজের মতো বসে আছে। এবার আদ্র একে এসে দাঁড়ায় ভূমির সামনে। ভূমি চোখ তুলে একবার দেখে পুনরায় চোখ সরিয়ে নেয় আদ্রের থেকে। আদ্রকে দেখলে রাগ, কান্না, অভিমান সব একসাথে পাচ্ছে, কম্পন পাচ্ছে। তাও জানে না মেয়েটা তার এই রাগ হওয়াটা কতটা ভিত্তি আছে অবগত। আদ্র কিছুটা জল শক্ত করে বলে, কি সমস্যা, এখানে বসেছো কেন আবার? ভূমি মুখ ফুলিয়ে বলে, এখন আমার মন চাইছে না বাইকে যেতে, আমি গাড়িতে করে যাব। আর কেউ কিছু বললে আমি একদম এখানে থেকে যাব। কতটুকু বলতে বলতে চোখ ভিজে আসে। ভূমি জেদের কাছে না পেরে কি করবে, আদ্রিকে যেতে হয় আদ্রের সাথে বাইকে। আদ্রি বেশ কয়েকবার জানবার চেষ্টা করেছিল কি হয়েছে, কেন এমন করছে, কিন্তু ভূমির একটাই উত্তর, কিছু হয়নি। আদ্রি হাল ছেড়ে সরে আসে। সামনে এগিয়ে যায় ভূমিদের গাড়ি। আদ্র এবং আদ্রি সবাইকে বিদায় দিয়ে তারাও চলতে শুরু করে। আদ্র বোনের দিকে ঘাড় কাত করে বোনকে জিজ্ঞেস করে, এই মেয়ের সমস্যা কি? ভাইয়ের প্রশ্নের জবাবে আদ্রি চিন্তিত কণ্ঠে বলে, জানি না ভাইয়া, তবে কাল রাত থেকে আমার মুখ ফুলিয়ে রেখেছে, জিজ্ঞেস করলে কিছু বলছেও না। আদ্রের প্রত্যুত্তরে আর কিছু বলে না। ভূমিদের বাড়ি এসে পৌঁছাতে প্রায় দুপুর 2টা পেরিয়েছে। আদ্র বলে দিয়েছিল সে পথে খাবার কিনে নিবে, তাই 2 আর বাড়ি এসে রান্নাবান্না করেননি।
আদ্র আসার সময় সবার জন্য বিরিয়ানি কিনে এনেছে। শর্টকাট খাবার, এত অল্প সময় কি আর বেশি কিছুর ব্যবস্থা করা সম্ভব? সকলে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিয়েছেন। মিস্টার আফজাল এবং মিস্টার তোফায়েল আহমেদ আজ আর অফিসে যাননি। অনেকটা পথ জার্নি করে আসায় শরীর বেশ টায়ার্ড। অফিসের ম্যানেজারকে কল দিয়ে সকল কাজের সম্বন্ধে বলে দেওয়া হয়েছে, সে যেন সব ম্যানেজ করে নেয়। বাড়ির সকলে সেই যে দুপুরে খেয়ে শুয়েছে, এখনও কেউ উঠে আসেনি। কিন্তু চোখে ঘুম ধরছে না ভূমির, বেশ অস্থিরতা কাজ করছে। ঘুমানোর অনেক চেষ্টা করেছে, 1.5 ঘন্টা যাবৎ এদিক সেদিক হচ্ছে, কিন্তু না, ঘুম আসছে না। উঠে আর আড্ডির ঘরেও যেতে মন চাইছে না, তাই না পারতেই নিজের ঘরের ভেতর শুয়ে বসে হেঁটে সময় পার করছে। এই ভর দুপুরে যাওয়ার মতো বা করার মতো কোনো কাজও তো নেই। মনে মনে ভাবে, ইস, এখন যদি একটা মোবাইল থাকতো, এত কি কষ্ট করা লাগতো আমায়। তখন ফাহাদ ভাইয়ার দেয়া মোবাইলটা নিতে পারলাম না। কত শখ করে মানুষটা আমার জন্য কিনেছিল। এই হিটলার মার্কা লোকটাই বেশি বোঝে সব কিছুতেই। হিংসে করে, এমন করেছে আমি বেশ ভালো জানি। সময়টা এখন দুপুর গড়িয়ে বিকেলের দিকে। সূর্যের আভা ধীরে ধীরে লাল বর্ণের ধারণ করতে শুরু করে দিয়েছে। এখন ঘড়ির কাঁটায় বিকেল 4টা কিংবা 4:30 হবে হয়তো। আর এমন অস্থিরতা ধরে রাখা সম্ভব হচ্ছে না। বিরক্তিতে গা ছমছম করছে। তাই এবার বিছানা থেকে নেমে বেরিয়ে আসে নিজের ঘর থেকে। নিজের ঘরের বাহিরে দরজার সামনে দাঁড়িয়ে ভাবছে, উঠে তো এলাম, এখন তাহলে কি করব, কোথায় যাব? কিছু একটা ভেবে সাদাবের রুম পার করে এগিয়ে যায় আড্ডির ঘরের দিকে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, ওই মেয়ে নাক ডেকে ঘুমোচ্ছে, ভিতর থেকে লক করে। কি আর করার, পুনরায় ঘুরে হাঁটা ধরে নিজের জায়গায়। মায়ের কাছেও যাওয়া যাবে না, বাবা ঘুমাচ্ছে। মনির কাছে গেলে গল্প করা যেত, কিন্তু বড় আব্বু আছে, তাহলে করবেটা কি? সময়ে সব ঝামেলার যেন একসাথে ঘিরে ধরে। এবার কিছু একটা মাথায় আসতেই হুড়মুড়িয়ে এগিয়ে যায় আড্ডের কক্ষের দিকে। ভেতর থেকে লক করা নেই, তবে হালকা করে চাপানো। মনে ভয় নিয়ে ভূমি মাথাটা ঢুকিয়ে আশপাশ পর্যবেক্ষণ করে নিচ্ছে। রুমটা বেশ কিছুটা অন্ধকার, লাইটটা বন্ধ করা, জানালাটাও বন্ধ করে পর্দা টানানো। বাহিরের আলো ভেতরে আসতে বাধা দেওয়ার কৌশল আর কি। মাথা উপরে ফ্যান আর এসিটা একসাথে চলছে। ভিতরটা হিমশীতল অনুভব করলো ভূমি। আড্ড বিছানার উপর উপুড় হয়ে শুয়ে বিপরীত দিকে ফিরে ঘুমোচ্ছে। পরনে ট্রাউজার আর সাদা রঙের হাতাকাটা গেঞ্জি। ভূমির মন চাইছে আড্ডের ঘরে ঢুকতে, সামনে থেকে আড্ডের ঘুমন্ত চেহারাটা দেখতে, আড্ডের চোখের উপরে লম্বা লম্বা পাপড়িগুলোকে নিজের লাজুক হাতের আঙুলি দিয়ে আলতো করে ছুঁয়ে দিতে। কিন্তু মন টানলেও মস্তিষ্ক বাধা দিচ্ছে, যদি ধরা পড়ে তো জামিন নেই, মেরে গাল ফাটিয়ে দিবেন। হুট করে ভূমির মনে পড়ে কালকে রাতের কথা, মায়েশা আপুর কথা। মনের ভেতর পুনরায় হাজারো ভাবনার পোকারা কিলবিল করতে থাকে। কি সম্পর্ক ওনাদের? শুধুই কি কাজিনের মতো, নাকি এত বছর একসাথে থাকায় ওনাদের মাঝে কোনো সম্পর্কে তৈরি হয়েছে? কত শত চিন্তা, সব যেন মাথা খেয়ে নিচ্ছে। ভূমি মনে মনে দোয়া করছে, এমন যেন না হয় ওনাদের মাঝে, যেন কোনো সম্পর্ক না থাকে, তাহলে সে যে সহ্য করতে পারবে না। ভূমি সেখানে আর একটুও না দাঁড়িয়ে পা চালিয়ে সিঁড়ি বেয়ে নেমে নিচে চলে আসে। উদ্দেশ্য তার আজ অনেকদিন পরে বাগানে যাবে। সকালে ঘুমাচ্ছে। বাড়িটা এখন ভূমির কাছে শুনশান ভূতের বাড়ির মতো মনে হচ্ছে। এখন আর ভেতরে একা একা বসে থাকা যাচ্ছে না, যেন দম আটকে আসছে। আজ অনেক মাস আসা হয় না এদিকটায়। সে কখন গাছগুলো ছোট থাকতে লাগিয়ে 2-3 দিন পানি দিয়েছিল, আর আসেনি। সময় পেয়ে ওঠে না। এখন আর আদ্র এসেই পড়ার ভিতর এমনভাবে ঠেলে ঠেলে ঢুকিয়ে দিয়েছিল। অবশ্য আদ্রের দোষ দেওয়াটা নিছক বাহানা মাত্র, চাইলেই আসতে পারত। কিন্তু মনের ভেতরের প্রয়োজনীয়তা কাজ করেনি কখনো। যখন নতুন নতুন সবগুলো গাছ লাগিয়েছিল, তখন কত উত্তেজনা আনন্দই না কাজ করেছিল। আজ একাকিত্ব দূর করতে অবশেষে আসতেই হলো। এজন্যই বলা হয় বাগান মানুষের অবসরের সঙ্গী। ভূমি ধীর পায়ে হেলতে দোলাতে এগিয়ে যায় বাড়ির ডান পাশের পেছনের দিকটায়। বেশ বড় বাগানটা, গাছগুলো কত বড় বড় হয়ে গিয়েছে, সুন্দর ফুল ফুটে আছে। নিজের শখ করে লাগানো লাল কাঠগোলাপটা গাছটা বেশ বড় হয়ে গিয়েছে। গাছের আগার ডালে বেশ কয়েকটা ফুল ফুটে আছে, এই ফুলের সুগন্ধ মাতাল করে দেওয়ার মতো। ভূমিরা কখনো বাগানে না আসলেও এই বাগানটাকে কতটা যত্ন আর আগলে রেখেছে তা এর আশপাশ পরিবেশ দেখে বোঝা যাচ্ছে। সবই যে তার মায়ের ক্রেডিট তা ভাবতে ভুলেনি একটুও। কাল রাত থেকে এখন অবধি মনটা খারাপ থাকলেও এখন আর ওই খারাপ লাগাটা কাজ করছে না। নিমেষেই সব উদাও হয়ে গিয়েছে। মৃদুমন্দ বাতাসের সাথে এই প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য মনটাকে এক প্রশান্তি দান করছে। কাঠগোলাপ গাছটা আকাশচুম্বী হয়ে পড়ছে যেন। ঘাড় উঁচু করে সেদিকে কিছুক্ষণ চেয়ে থেকে এবার একটা ফুল হাতে পাওয়ার ইচ্ছে জাগে মনের ভেতর। কিন্তু এর নাগাল পাওয়া কি 5 ফিটের ভূমির পক্ষে সম্ভব? তাও চেষ্টা অবিরত করছে, বারবার লাভ দিচ্ছে। অবশেষে বিরক্তিতে অতিষ্ঠ হয়ে হাল ছেড়ে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। মুখ দিয়ে বারবার অসূচক শব্দ বের হচ্ছে আপনা আপনি।
এত না লাফিয়ে কষ্ট করে একটা টুল এনে তো পেরে নিতে পারতে। এই অসময়ে আকস্মিক কারো আওয়াজ পেয়ে হিকচিকিয়ে ওঠে ভূমি। ভয়ে শরীর ভয়ঙ্করভাবে কম্পিত হয়ে ওঠে। বাড়ির সকলে ঘুমাচ্ছে, এমন সময় কারো উপস্থিতি এখনো প্রত্যাশা করেনি, যার জন্য ভয় পেয়ে গিয়েছে প্রচুর। ভয়াতুর চাহনিতে ঘাড় ঘুরিয়ে তাকায় পেছন থেকে কথা বলা মানুষটাকে দেখতে। কেমন ভাঙ্গা গলার আওয়াজ, যা ভূমি শুনে ঠিক ঠাউর করে ওঠেনি। পেছনে ফিরতে আদ্রকে দেখে বেশ অবাক হয়ে তাকায়। সরু নেত্রে পর্যবেক্ষণ করছে আদ্রকে। সদ্য ঘুম থেকে ওঠা মানুষটা চোখগুলো ফুলে কিছুটা লাল বর্ণ ধারণ করে আছে। চুলগুলো বেশ এলোমেলো হয়ে পুরো মাথা জুড়ে লেপ্টে আছে। কিছু সময় আদ্রকে দেখে নজর সংযত করে তা রাখে মাটিতে। মুখে কোনো শব্দ নেই, মনে মনে আওড়ায়, ইস ভূমি, তুই কি নির্লজ্জটাই না হচ্ছিস দিন দিন। অবশ্য দোষটা তো তোর নয়, দোষ ওই লোকটার। তাকে কেন ঢকন তখন সুন্দর লাগতে হবে? তাকে বেআইনি ঘোষণা করা হোক, বরখাস্ত করা হোক সুন্দরের তালিকা থেকে। ভূমিকে চুপ করে থাকতে দেখে আদ্র গাছটার কাছে গিয়ে কিছুটা দুপায়ের আঙুলের উপর ভর করে দুটো ফুল ছিঁড়ে নেয়। একবার নিজের নাকের কাছে ধরে এর সুগন্ধ টেনে অনুভব করে। ভূমির দিকে এগিয়ে দিয়ে বলে, যদিও ফুল গাছেই সুন্দর, কিন্তু কিছু কিছু ফুল অপরূপার গানে। ভূমির সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকিয়ে আছে আড্ডের দিকে। মুখে ভেসে উঠছে কৌতূহল, প্রশ্ন জাগা চাহনি। আড্ডের অর্ধেক বলা কথাটুকু জানতে অধীর আগ্রহ ভরা নেত্রে চেয়ে আছে আড্ডের মুখপানে, কিন্তু আড্র তার পূর্ণ করল না। এটুকু বলে মুস্কি হেসে একটি ফুল ভূমির কর্ণের কাছের চুলগুলো সরিয়ে গুজিয়ে দিয়ে আরেকটি হাতে ধরিয়ে দেয়। আড্রের কাণ্ডে ভূমি যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। বিনা বাক্যে শুধু দেখে যাচ্ছে ঘটে যাওয়া সব। মনের ভেতরে ধূপধাপ শুরু হয়ে গিয়েছে নিত্য। হুটহাট অনাকাঙ্ক্ষিতভাবে ছুঁয়ে দেওয়াটা ভূমির ছোট্ট হৃদয়কে কম্পিত করে জাগিয়ে তুলে সমস্ত আবেগের ঝুড়িগুলো। মনে মনে ভাবতে থাকে, লোকটা করে কি? ঠিকভাবে একটু কথা বলে না, সেইটা কি করছে? আর কি বলতে চেয়েছিল উনি? প্রশ্নের উত্তর আর পাওয়া হচ্ছে কই? মন খুশিতে দেই দেই করে নেচে উঠছে ভূমির আড্রির এমন ব্যবহারে। মাঝে মাঝে মনে হয় উনি কত ভালো, কিন্তু হঠাৎ হঠাৎ আচরণে হিটলারি ভাব কত্তকে উৎপন্ন করেন কে জানে। কিন্তু ভূমি তো আড্রের এই হিটলারি ভাবটার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে। আড্রে এগিয়ে গিয়ে হাত পা ছেড়ে আয়েশ করে বসে পরে পাশে রাখা দোলনাটায়। এদিকে ভূমি এখনও সমানভাবে দাঁড়িয়ে আছে। সে কি করবে? এভাবে দাঁড়িয়ে থাকবে, নাকি ওনার পাশে গিয়ে বসবে, আর না ওনাকে উপেক্ষা করে এখান থেকে হেঁটে বাড়ির দিকে চলে যাবে? এত কনফিউশন মাথা হ্যাং করে দিচ্ছে। মনের ভিতর ভদ্রটাও কাজ করছে, বিরক্তিও কাজ করছে। একইভাবে প্রায় মিনিট তিনেক দাঁড়িয়ে আছে। ভূমি বারবার চোখ মেলে তাকাচ্ছে আড্ডির দিকে। সে তো দোলনায় হেলান দিয়ে কপালে ডান হাতটা ঠেকিয়ে চোখ জোড়া বন্ধ করে আছে। ভূমি আর না পেরে এগিয়ে যেয়ে আড্রের সামনে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, ভাইয়া আপনি কি করে জানলেন আমি বাগানে আছি? ঠিক একই ভঙ্গিতে থেকে কিছুটা নড়ে চড়ে উঠে আদ্র চোখ বন্ধ করে রেখে অকপটে উত্তরে বলে, বেলকনি থেকে দেখেছি। আড্রের কথা অনুসরণ করে ভূমি ঘাড় ঘুরিয়ে নজর ফেলে আড্রের ঘরের পেছনের দিকটায়। আড্রের ঘরের ব্যালকনিটা ঠিক বাগানের সামনেই। ভূমি এতক্ষণ যাবৎ বিষয়টা খেয়াল করেনি। তার মানে কি আমি এমন বাদরের মতো লাফাচ্ছিলাম দেখে উনি এসেছেন এখানে? ভূমি বিষয়টা ভেবে জিহ্বা কেটে নিজের মাথায় চাপড় মারে। পুনরায় সরু নেটে চেয়ে প্রশ্ন করে, কিন্তু ভাইয়া আপনি তো ঘুমোচ্ছিলেন। আড্র উঠে সোজা হয়ে বসে, চোখ দুটো খুলে সন্ধিয়ান ভঙ্গিতে তাকায় ভূমির মুখপানে। বুড়ো যুগল খানিক কুচকে জিজ্ঞেস করে, তুমি বুঝি আমার ঘরে গিয়ে উকি দিচ্ছিলে? ভূমি নিজের করা প্রশ্নে নিজেই তো ফেসে গেল। সে তো বোঝেনি এমন প্রশ্নের পুনরায় আড্র প্যাঁচ ধরে তাকেই মাত করে দিবে। চোরা চোরা মুখ করে এদিক সেদিক তাকাচ্ছে। কাঁধ পর্যন্ত খোলা চুলগুলো সামনে টেনে কিছুটা অংশ হাতে নিয়ে তা আঙুলে পেঁচাতে লাগলো। নার্ভাসনেস কমানোর প্রচেষ্টা। আড্র এবার কিছুটা ভারী কণ্ঠে বলে, এই অসময়ে একা একা বেতনির মতো চুলগুলো খুলে যে বাগানের মধ্যে ঘুরছিলে, সত্যি সত্যি যদি মাথায় ভর করে বসে তখন কি করবে? নিজে তো নাচবে, সাথে বাকিদেরও নাচাবে, তাই না? আড্রের এমন কথা শুনে ভূমির কান গরম হয়ে আসে। এবার এটা কোনো কথা হলো? তাকে দেখতে কোনো অ্যাঙ্গেলে পেতনির মতো দেখাচ্ছে। কত সুন্দর গোলগাল গোলমোলো বাচ্চা। ভূমি ওষ্ঠ গোল করে তাকায় আড্রের চেহারার দিকে। আড্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে উঠে হাঁটা ধরে ভিতরে যাওয়ার উদ্দেশ্যে। ভূমির আড়ালে আনমনে হেসে ওঠে। বেশ ভালোই পাচ্ছে ভূমিকে রাগাতে। সন্ধ্যা পেরিয়ে সময় গড়িয়েছে বিকাল 5টার কাটায়। বাড়ির গৃহিণীরা সোফায় বসে গল্প করছে। মিস্টার আফজাল আহমেদ একপাশে বসে বই পড়ছে, আর কিছুক্ষণ পরপর চোখের উপর দেওয়া চশমাটা ঠেলে উপরে তুলে দিচ্ছেন। মিস্টার তোফায়েল যাবে না ভেবেও এখন অফিসে গিয়েছেন জরুরি কাজের তাগিদে। ভূমি তখন বাগান থেকে ফিরে এসে নিজের ঘরে গিয়েছিল, আর বের হয়নি।
এখন কাঁধে ব্যাগ ঝুলে হেলতে দোলাতে নেমে আসছে সিঁড়ি বেয়ে। মুখে ফুটে উঠেছে কিঞ্চিত বিরক্তির রেখা। বেশ ভালোই কাটছিল আজ 3 দিন, কিন্তু আজ থেকে পুনরায় শুরু পড়ার তোড়। টেস্ট পরীক্ষার রেজাল্ট এখনও দেয়নি, তাও ফাইনালে তো আর বেশি সময় নেই। ভূমি নিচে নেমে ব্যাগটা স্টাডি রুমে রেখে সন্তর্পণে এসে বসে মনির পাশে। মেয়েকে এমন মন মরা হয়ে বসতে রেখে মিসেস সাবিনা চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে ভূমি, এমন মুখ করে রেখেছিস কেন? ভূমি সামনে বসে থাকা বড় আব্বুর দিকে একবার নজর বুলিয়ে মাথা দুলিয়ে উত্তর দেয়, কিছু হয়নি। এ সময় যদি মিস্টার আফজাল বসা না থাকতো তবে বিনা দ্বিধায় নিজের অব্যক্ত বিরক্তিগুলো প্রকাশ করে দিত গড়গড় করে। কিন্তু বড় আব্বুর সামনে যেভাবে কথা বলাটা ঠিক হবে না। বড়জন মানুষ, খারাপ ভাববে, তাই নিজের জবানটাকে সামলে রেখেছে। পাশে থেকে মিসেস সাবরিনা ভুরু গুটিয়ে বলে ওঠেন, নিচে আজ পড়াতে আসবে বলে এমন পেঁচার মতো মুখ ধারণ করছে। জানো না আমার মেয়েটা কোথা থেকে হয়েছে এমন পড়াচোর? নিজের ভাইদের দেখে কিছু শিখতে পারে না। কত ভালো ছিল পড়ালেখায়, আর বোনগুলো হয়েছে গোড়ার ডিম। মিসেস সাবিনার কথায় ভূমি মুখ ফুলিয়ে তাকায় মায়ের দিকে। সবসময় কেমন করেন, কি শত্রুতা যেন আমার সাথে। কাদো মুখ করে বলে, তুমি সব সময় আমাকে এমন করো, একটুও দেখতে পারো না। যাও না তোমার ছেলেদের কাছে যাও, আমার লাগবে না ওদের মতো হওয়ার। তখনই সিঁড়ি দিয়ে নেমে আসছিল আদ্র। বেশ পিটপাট হয়ে নামছে নিচে। ভূমির কথা শুনে শেষ সিঁড়িতে দাঁড়িয়ে পড়ে হাত জোড়া জায়গা করে তার জিম করা পেটানো বক্ষে নজর তার ভূমির দিকে নিবদ্ধ। ভূমির কথা কানা শেষ করে সোজা হয়ে ঘুরতেই চোখ পড়ে সামনে দাঁড়িয়ে থাকা আদ্রের দিকে। ভয়ে জিব্বা কেটে মুখ লুকায় মনের শাড়ির আঁচলে। যখন তখন চলে আসবে, একটু যে মন খুলে নিন্দে করবে তারও কোনো জো নেই, কোনো প্রাইভেসি নেই এই ঘরটায়। আদ্রকে এদিকে এগিয়ে আসতে দেখে ভূমি আর 1 মিনিটও সেখানে বসে না থেকে আদ্রের পাশ কাটে দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে চলে যায় আদ্রের ঘরের দিকে। নিজের বিছানায় বেশ যত্ন নিয়ে লম্বা কোমল কিশোরী চুলগুলো আঁচড়াচ্ছে আদ্রি। বোনকে এমন হুড়মুড়িয়ে ঢুকতে দেখে কিছুটা আতকে উঠে তাকায় সেদিকে। ভুরু কুঞ্চন করে প্রশ্ন করে, আই ফাজিল বে, কি হয়েছে, এমন করলি কেন? ভয় পাই না নাকি? ভূমি অতিষ্ঠ ভঙ্গিতে মাথা দোলাতে দোলাতে বলে, বলিস না, তোর ভাইয়ের জন্য কিচ্ছু করা যাচ্ছে না। একটু যে শান্তি মনে ওনার নিন্দে করব সে সুযোগও নেই। অমনি কোথা থেকে এসে শুনে নেবেন আর ডাইনোসর মর্কা চেহারা করে তাকাবেন। আদ্রি বোনের কথা বুঝতে পেরে বিরক্তি নিয়ে মাথা নাড়ে। এই দুটো সবসময় এমন টম অ্যান্ড জেরির মতো করে সারাক্ষণ কিভাবে মন চায়। আদ্রি কিছুটা ভড়কে গিয়ে ওঠে, দাঁড়াতে দাঁড়াতে মুখ বাঁকিয়ে বলে, ঠিকই তো, আমার ভাইয়ের প্রেমে পড়েছো, তাও শুধু আমার ভাইটাকে নিয়ে নিন্দে, বুঝি না ভেবেছো ঠং। আদ্রির কথায় ভূমি টাসকি খেয়ে যায়। কিছুটা হিকচিকিয়ে উঠে বসে চোখ গোল গোল করে তাকায় আদ্রির দিকে। সে তো এই বিষয়ে নিজে কিছু বলেনি, তাহলে এই মেয়ে বুঝলো কি করে? মুখ খুলে কিছু বলতে যাবে তার আগেই নিচে থেকে মিসেস সাবরিনার বাজখাই গলায় ডাক পড়ে, স্যার চলে এসেছেন। কি করছিস তোরা দুজনে এতক্ষণ? দুজনে হুটোপুরি করে উঠে নিচে নামতে থাকে। নিচে আসতেই মায়ের চোখ রাঙানি খেতে একটুও মিস হয় না দুজনের। মিসেস সাবরিনা গিজগিজ করে বলেন, আজ হচ্ছে তোদের দ্বারা। ভূমি মায়ের কথার প্রত্যুত্তরে 32 দাঁত বের করে ক্যাবলা হেসে চলে যায় পড়ার টেবিলে। আদ্রকে এতটা পরিপাটি হয়ে নেমেছে খেয়াল করে মিস্টার আফজাল বইটা পাশে রেখে জিজ্ঞেস করে, কোথাও যাচ্ছ আদ্র? একটু বাবার প্রশ্ন শুনে মায়েদের সাথে কথা বলা থেকে মুখটা ঘুরিয়ে তাকায় বাবার দিকে। স্বাভাবিক শান্ত ভঙ্গিতে জবাব দেয়, হ্যাঁ, আজ বেশ কয়েকদিন ধরে রিহান দেখা করতে বলেছে, কিন্তু ব্যস্ততার কারণে হয়ে উঠছে না। আজ তো ফ্রি আছি, তাই ভাবলাম দেখা করে আসা যাক। মিস্টার আফজাল হেসে মাথা দুলিয়ে বসে, বেশ বেশ, যাও, সাবধানে যেও কেমন। আদ্র ঠিক আছে বলে মায়াদের থেকে বিদায় নিয়ে নিজের বাইকটা নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। আজ 4 দিন পর কলেজে যাচ্ছে ভূমি আদ্রি। যদিও ইচ্ছে বিন্দুমাত্র কাজ করেনি, কিন্তু না গিয়ে উপায় কি? আদ্র ভাইয়ের বকা শুনে শুনে কান ছালাপালা করে ফেলবেন, তাই না চাইতেও সেই রাগের মতো সকাল সকাল উঠে রেডি হয়ে নাস্তা সেরে 2 বোন বেরিয়ে পড়েছে কলেজের উদ্দেশ্যে। তবে আজকের আশ্চর্যের বিষয় ভূমি খেয়াল করেছে আদ্রকে আজ নাস্তার টেবিলে দেখেনি। প্রতিদিন তো সেও ভূমিদের খাওয়ার মাঝে নেমে আসে নিচে। ভূমি টেবিলে বসে নাস্তা করছিল, ঠিকই তার মন মস্তিষ্ক শুধু সিঁড়ি ভেদ করে উপরের দিকে পড়ছিল আদ্রের আসার অপেক্ষায়, কিন্তু মুখ খুলে নেই আর মা মনিকে কিছু জিজ্ঞেস করেনি। গাড়িতে বসে চেহারাটাকে বেশ সিরিয়াস মোড করে কিছু ভাবতে ব্যস্ত ভূমি। আদ্রি যে তার সাথে বক বক করছে এর কিছুই মাথায় ঢুকছে না, কান দিয়ে শুধু আওয়াজটাই ভেসে আসছে।
উচ্চারিত কোনো শব্দ আদৌ ভূমির মস্তিষ্ক পার করতে পারেনি। বোনকে এমন তব্দা হয়ে বসে থাকতে দেখে আড্ডি কিছুটা ভুরু কুচকায়, সন্ধিয়ান দৃষ্টি নিক্ষেপ করে তাকায়, হালকা হাতে ধাক্কা দিয়ে বলে, এই ভূমি, কি হয়েছে তোর? কি ভাবছিস এত? আমি যে এতক্ষণ যাবত এতগুলো কথা বললাম, তার কি কোনো খেয়াল আছে? বোনের ধাক্কায় নিজের জ্ঞান ফিরতেই দিক বিদিক তাকায়, ভাবনায় এতই বিভোর ছিল যে কিছুই খেয়াল নেই। আড্ডির দিকে কেবলার মতো তাকিয়ে থেকে আবার কিছুটা ঠোঁটে হাসির রেখা টানে। গাড়ি এসে থামে কলেজের গেটের সামনে। দুবোন নেমে ধীর পায়ে এগিয়ে গিয়ে প্রবেশ করে কলেজের ভেতরে। আমতলার বেঞ্চটায় বসে বেশ হাসাহাসিতে মগ্ন রাকিব, ইপ্তি, মিথিলারা। নিজের বন্ধুদের দেখে সেদিকে পা চালিয়ে এগিয়ে আসে ভূমি আর আড্রি। রাকিবের পিঠে ঠুস করে একটা চাপড় মেরে ভূমি পাশে বসতে বসতে বলে, কেমন আছিস সবাই? আকস্মিক আক্রমণে রাকিব কিছুটা হিকচিকিয়ে ওঠে, চোখ গরম করে তাকায় ভূমির দিকে। ভূমি রাকিবের দিকে 2-3 বার চোখ পিটপিট করে তাকিয়ে হাসছে। এই চেহারা দেখে কি আর কেউ রাগ দেখাতে পারে? রাকিব মুখ দিয়ে চশচক আওয়াজ বের করে মাথা নামায়। পাশ থেকে ইপ্তি মুখ ভেঙচি দিয়ে বলে, 4 দিন ধরে মহারানীদের কোনো পাত্তাই নেই, এখন এসে জিজ্ঞেস করছে কেমন আছো। ঢং। আড্রি ইপ্তিকে এক হাতে আগলে ঠোঁট উল্টে বলে, কি করব বল? আমাদের কি নিজস্ব ফোন আছে যে কিছুক্ষণ পর পর তোদের কল দিয়ে খবর নিব? দুবোন চোরাচোরা মুখ করে তাকাচ্ছে সবার দিকে। এর মাঝে টুংটাং ধ্বনিতে সকলে হুটোপুরি করে উঠছে নিজেদের শ্রেণীকক্ষের উদ্দেশ্যে। ভূমিরা উঠে সন্তর্পণে নিজেদের ড্রেসটাকে হালকা হাতে ছেড়ে নিয়ে সবাই হাঁটা ধরে 4 নম্বর ভবনের 3য় তলায় অবস্থিত নিজেদের ক্লাসে যাওয়ার জন্য। প্রথম পিরিয়ড শেষে সবাই অপেক্ষা করছে আড্ডের জন্য, কিন্তু সে এখনও ক্লাসে এসে পৌঁছায়নি। ক্লাসের ফার্স্ট গার্ল নিজের দায়িত্ব অবরত রেখে সকলকে হুঁশিয়ারি দিয়ে শান্ত হয়ে বসতে বলে। সে টিচার্স রুমে গিয়ে দেখে আসছে আদ্র স্যার কোথায়। প্রায় মিনিট 5 পর ফিরে আসে, মুখে লেগে আছে বেশ বিদ্বিষ্টতা। মলিন মুখে এসে সামনে দাঁড়িয়ে বলে, আজ আদ্র স্যার আসেনি, ওনার ক্লাসটা অন্য স্যার করাতে আসছেন। ক্লাসে উপস্থিত মেয়েদের মাঝে হইচই বেঁধে যায়। কেন আসলো না, কোথায় গেল, এবার তারা কিভাবে ক্লাসে মনোযোগ দিবে, আর শত শত অভিযোগ একে অপরের দিকে ছুড়ে দিচ্ছে। এদিকে ক্লাস ক্যাপ্টেনের কথা শুনে তব্দা হয়ে দুহাত তার 2 গালে ঠেকিয়ে বসে আছে ভূমি। কেন আসলো না আদ্র ভাইয়া, কোথায় গেল? উনি সকালেও নাস্তা করতে আসেনি, মনটা খারাপ হয়ে গেল। যদিও উনি বকাবকি করেন, কিন্তু এগুলোই তো এখন ভূমির অভ্যেস হয়ে গিয়েছে। পানি ছাড়া যেমন জীবন চলবে না, তেমনি আড্ডের বকা না শুনে ভূমির দিন চলবে না। ভূমি ভাবনার মাঝে এতই বিভোর ছিল যে কখন স্যার এলো খেয়াল নেই। সে নিজের মন খারাপ বিরক্তি দমাতে তার টেবিলটার উপর ঝাড়তে ঠাস করে শব্দ করে একটা বাড়ি দেয়। স্তব্ধ হয়ে থাকায় পুরো ক্লাস আওয়াজটা বিকট শব্দ ধারণ করে শোনা যায়। ক্লাসের প্রতিটি স্টুডেন্টের নজর এখন ভূমির মুখপানে নিবদ্ধ। মাঝবয়সী চশমা পরা স্যার তার চশমাটা চোখের মাঝে ভালো করে ঠিক করতে করতে এগিয়ে এসে দাঁড়ায় ভূমির টেবিলের ঠিক সামনেটায়।